ওয়ালাইকুম সালাম ভাই। জি ভালো আছি আলহামদুলিল্লাহ। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা। ওয়ালাইকুম সালাম। ওকে ফাইন, দেখেন আমরা আজকে প্রফিট লসের দ্বিতীয় অংশটা দেখব। আজকে আমরা শুরু করব, গতকালকে 70 করছি, আজকে হচ্ছে 76 নাম্বার থেকে। ম্যাথ নাম্বার 76, 76 থেকে শুরু। আমি নিজে ভালো আছি, বাট আশেপাশের মানুষজন ভালো নাই। সুমন ভাইয়ের একটা অনেক বড় বিপদ। আমার মানে 2 সপ্তাহ আগে আমার বড় বোনের হাজব্যান্ড মারা গেছে। আমি ওই শুক্রবারে জানাজা পড়েছি, শনিবারে আপনাদের ক্লাসও নিয়েছি আমি। মানে মোটামুটি নিজেরা খুব ভালো আছি শারীরিকভাবে, কিন্তু আশেপাশের মানুষজন মানে সবাই কেউ না কেউ কোনো না কোনো ঝামেলায় আছে, এবং তাদের জন্য নিজেদেরও খুব খারাপ লাগতেছে। দেখেন 76, দেখেন 76-এ বলা হচ্ছে যে এ শপকিপার purchases 11 knives in টাকা 10 and sells them at the rate of 10 knives for টাকা 11. He earns the profit of, বলতেছে যে একজন দোকানদার 11টা চাকু কিনবে 10 টাকা দিয়ে, আর 10টা চাকু বিক্রি বিক্রি করবে 11 টাকা দিয়ে। তাহলে তার লাভ কত? তাহলে ওই দোকানদারের লাভটা কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে। খেয়াল করে দেখেন, এই ধরনের প্রশ্নে আমরা অনেকভাবে করা যায়। এই ধরনের প্রশ্ন আগে বিশেষ পরীক্ষাতে আসতো, এখন ইদানিং আর আসে না। তো এই ধরনের প্রশ্ন ব্যাংকেও খুব আসে। তো আমরা এই প্রশ্নগুলোকে খুব সহজে সমাধান করতে পারি। তার জন্য একটা উপায় হচ্ছে এলসিএম করে দেওয়া। এলসিএম মেথডে আমরা খুব সহজে সমাধান করতে পারবো। এখন কথা হচ্ছে যে কিসের এলসিএম করব। এখানে এই যে যেমন চাকুর সংখ্যা দেওয়া আছে, কখনো কখনো কোথাও মার্বেল দেয়া থাকবে, কখনো চকলেট দেয়া থাকবে, এই ধরনের জিনিস দেয়া থাকবে। ঠিক আছে, তো এখানে বলতেছে যে 11টা চাকু 10 টাকায় কিনে, আবার 10টা চাকু 11 টাকায় বিক্রি করে, তাহলে তার লাভ কত? তো এখানে এই যে 11 আর 10, এই দুইটার লসাগু করব। লসাগু করে আমরা এখানে 11 আর 10 এই দুইটার এলসিএম হয়ে যাচ্ছে কত? 110। এই 110 ধরে হিসাব করব, অর্থাৎ এখানে আমরা চাকুর সংখ্যাটাকে সমান করে দিব। চাকুর সংখ্যাটাকে কি করব? সমান করব। যেমন এই যে প্রশ্নে আপনাকে বলতেছে যে 11টা কিনে 10 টাকা দিয়ে। 11টা চাকু, প্রথমে আমরা কস্ট প্রাইসটা দেখব যে 11টা চাকু কিনবে 10 টাকা দিয়ে। তাহলে আমরা ধরে নিছি যে টোটাল চাকুর সংখ্যা হচ্ছে 110টা। তাহলে 110টা কিনবে কত টাকা দিয়ে? আপনি আমাকে বলবেন যে ভাই এই যে 10 10-এ 100 টাকা দিয়ে। তার মানে এই 100ই হচ্ছে এখানে কস্ট প্রাইস। এরপরে আমরা সেলিং প্রাইসের দিকে যাব, যে বিক্রি করলে আমি কত টাকা পাচ্ছি। তো প্রশ্নে বলতেছে যে 10টা চাকু আপনি বিক্রি করবেন 11 টাকা দিয়ে। তো আমার চাকু কয়টা? 110টা। তাহলে 110টা বিক্রি করব আমি কত টাকা দিয়ে? আপনি বলবেন যে ভাই 11 11 121 টাকা দিয়ে। এটা হচ্ছে আপনার সেলিং প্রাইস। তো এখান থেকে আমরা এখন চাইলে প্রফিট বের করতে পারবো না? প্রফিট বের করতে পারবো, কারণ আমরা জানি যে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিলে প্রফিট বের হয়ে যায়। তো আমার সেলিং প্রাইস হচ্ছে আপনার 121 টাকা, কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা। তাহলে প্রফিট কত হবে? আপনি বলবেন যে 21 টাকা প্রফিট হবে। 21 টাকা বা 21%, যেটাই বলি, এটা হচ্ছে আমার প্রফিট। এখন বলতে পারেন যে ভাই এখানে আসলে মানে আমি সমান করব কেন, 110 ধরে কেন করব, বা চাকুর সংখ্যা বা ফলের সংখ্যা যেটাই বলুক, এটা আমি সমান করবো কেন? আপনি গতানুগতিক পদ্ধতিতে করলেও কিন্তু এই ফলের সংখ্যা বা চাকুর সংখ্যাকে সমান করতেন। যেমন আপনি লিখতেন যে ভাই 11টা চাকু কিনছি 10 টাকা দিয়ে, তাহলে একটা কিনছি এত টাকা দিয়ে। আবার যখন বিক্রি করতেন তখনও কিন্তু সেম কথা লিখতেন যে 10টা চাকু বিক্রি করছি আমি 11 টাকা দিয়ে, তাহলে একটা চাকু বিক্রি করছি আমি কত টাকা দিয়ে। তাহলে এই যে দেখেন, আপনি এই যে চাকুর সংখ্যাটাকে সমান করে নিচ্ছেন না,
এই সমান করার বিষয়টা আমরা প্রথমেই করে নিব, তাহলে আমার হিসাবটা সহজ হবে এবং আপনি অতি সহজে বুঝতে পারবেন যে আপনার লাভ হচ্ছে কত টাকা বা ক্ষতি হচ্ছে কত টাকা। ঠিক আছে, এখন বাবুর অবস্থা একটু ভালো, আরো 14 দিন অবজারভেশনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে মোটামুটি সবাই দোয়া করেন যাতে সবকিছু ঠিকঠাক থাকে, কোনো যাতে আর নতুন করে কোনো জটিলতা সৃষ্টি না হয়, কারণ যে জটিলতা সৃষ্টি হয়েছিল সেটা আলহামদুলিল্লাহ কেটে গেছে। আশি নম্বরে চলে যান, 80 নাম্বার। দেখেন 80তে বলা হচ্ছে যে এ ম্যান পারচেসড এ বক্স ফুল অফ পেন্সিলস অ্যাট দ্য রেট অফ 7 for টাকা 9 অ্যান্ড সোল্ড অল অফ দেম অ্যাট দ্য রেট অফ 8 for টাকা 11. In this transaction he gained 10 টাকা. How many pencils did the box contain? এখানে বলা হচ্ছে যে একটা বক্সের মধ্যে কিছু পেন্সিল আছে, তো এই পেন্সিলগুলো মানে 7টা পেন্সিল কিনছে সে 9 টাকা দিয়ে, এবং সবগুলো সে বিক্রি করবে। কি দরে বিক্রি করবে? বলতেছে যে 8টা পেন্সিল বিক্রি করবে 11 টাকা দিয়ে। তো বলতেছে যে এই কেনা এবং বেচাই তার 10 টাকা লাভ হয়। এখন জিজ্ঞাসা করছে যে হাউ মেনি পেন্সিলস ডিড দ্য বক্স কন্টেইন, তাহলে এই বক্সের মধ্যে কতগুলা পেন্সিল ছিল। তো এখানেও তাই, আপনি এই কলমের সংখ্যাটাকে সমান করে নেবেন। তো এখানে কলমের সংখ্যা 7 আর 8, তো 7 আর 8-এর লসাগু কত? 56। তাহলে এই যে 7 আর 8-এর লসাগু আমরা কত ধরবো? 56, অর্থাৎ আমার ধরবো যে মোট কলমের সংখ্যা হচ্ছে এখানে 56টা। ঠিক আছে, তাহলে প্রশ্নে বলতেছে যে আমরা প্রথমে কস্ট প্রাইস নিয়ে কাজ করব, যে 7টা কিনবে 9 টাকা দিয়ে, তাহলে এই যে 56টা কিনবে কত টাকা দিয়ে? এই যে দেখেন 7 8 56, 8 9 72, এটা হচ্ছে আমার কস্ট প্রাইস। ঠিক আছে, এরপরে বলতেছে যে 8টা বিক্রি করবো 11 টাকা দিয়ে, তাহলে 8টা যদি আমি 11 টাকা দিয়ে বিক্রি করি, আমার টোটাল হচ্ছে 56টা কলম, তাহলে 56টা বিক্রি করবো কয় টাকা দিয়ে? আপনি বলবেন যে ভাই এই যে 77 টাকা দিয়ে, এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। তাহলে দেখেন আমরা এখানে আমার কলমের সংখ্যা 56টা ধরে আমার এখানে লাভ হচ্ছে কত টাকা? আপনি বলবেন যে বিক্রি করছেন 77 টাকা, ক্রয় করছেন 72 টাকা, তার মানে এখানে আপনার লাভ হচ্ছে 5 টাকা দিয়ে। আমার এখানে 5 টাকা লাভ হচ্ছে, আর প্রশ্নে বলতেছে লাভ হচ্ছে কত টাকা? 10 টাকা লাভ হচ্ছে। তাহলে খেয়াল করেন, আমি 5 টাকা লাভ করতে কলম বিক্রি করি 56টা, তাহলে 10 টাকা লাভ করতে আমি কয়টা কলম বিক্রি করব, বা বক্সের মধ্যে কতগুলা কলম থাকবে? 56 গুণন 10 ডিভাইডেড 5, 5 দুগুণ 10, 56 দুগুণ হচ্ছে 112, অর্থাৎ ওই বক্সের মধ্যে মোট 112টা কলম আছে। আমাদের এই জীবনটা আসলে কিছুই না, আমরা মানে অনেক কিছু প্ল্যান করি না, যে এইটা করব সেইটা করব, এই হবে সেই হবে, আসলে কিচ্ছুই হবে না। ঠিক আছে, কিচ্ছুই হবে না আপনার, মানে আর 2 ঘন্টা পরে আপনি বেঁচে থাকতে পারবেন কিনা বা বাঁচবেন কিনা এটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমরা আমাদের সমস্ত কিছু আমরা জমায়ে রাখি ভবিষ্যতের জন্য, যে ভবিষ্যতে এইটা করব ওইটা করব, এখন না তখন। ঠিক আছে, আসলে আমার মনে হয় যে মানে সবাই আমার সাথে একমত হবেন না, আমার মনে হয় যে মানে আপনার এইভাবে চলা উচিত যে এখন আমি বেঁচে আছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, এবং আমাকে যা করার এখনই করতে হবে। আগামীকালকে কি করব বা আগামীকালকে আমার কেমন যাবে এটা ম্যাটার করে না, আপনার আজকে কেমন যাচ্ছে, আজকে আপনি কিভাবে থাকতেছেন এটাই ম্যাটার করবে। ঠিক আছে, সো আমার মনে হয় যে ওই ধরনের লং টার্ম কোনো চিন্তা করা, যে আজ থেকে 10 বছর পরে নিজেকে এই জায়গায় দেখতে চাই,
আজ থেকে 10 বছর পরে আমি এইটা করব, এইটা এই করব, সেই করব, এই জায়গায় যাব, ওই জায়গায় যাব। আপনার যদি এখন কোথাও যাইতে ইচ্ছা করে, আপনি যে ঘুরে আসেন, কারণ ওই চান্সটা আপনি 2 বছর পরে পাবেন কিনা এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। আর আমরা সবসময় আমাদের জীবনটাকে সেটেল করতে চাই, যে আগে সেটেল হয়ে নেই, আগে আর একটু টাকা কামাই নেই, তারপরে এটা করব, এটা করব। আপনি মানুষের জীবন কখনো সেটেল হয় না ভাই, কখনো হয় না। আজকে যদি ধরেন আপনার যদি মাসে 50,000 টাকা ইনকাম হয়, আপনার ওইটা দিয়েও হবে না। তখন আপনার চিন্তা হবে যে আমি 1 লাখ টাকা কিভাবে কামাবো। তখন আবার ওই 1 লাখের পিছনে ছুটবেন। 1 লাখ যখন হবে তখন আবার 2 লাখের পিছনে ছুটবেন। মানুষ আসলে অন্য লেভেলের একটা প্রাণী, ঠিক আছে? তো কোনো কিছু দিয়ে আপনি সেটেল হইতে পারবেন না, একদম স্টেবল হইতে পারবেন না, কিচ্ছু হইতে পারবেন না। আপনাকে যা করার এখনই করতে হবে, যেই মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকবেন তখনই করতে হবে। এরপরে আর কোনো কিছু করার আসলেই সুযোগ নেই। 81-এ যান, 81 পরেরটাই। এইটটি ওয়ানে বলা হচ্ছে যে এ ম্যান বট এ নাম্বার অফ ক্লিপস অ্যাট 3 for a rupee and an equal number at 2 for a rupee. At what price per dozen should he sell them to make a profit of 20%? বলতেছে যে একজন মানুষ 3টা ক্লিপ কিনবে 1 টাকা দিয়ে, আবার সমান সংখ্যক ক্লিপ সে 2টা কিনবে 1 টাকা দিয়ে। তো বলতেছে যে এক ডজন 1 ডজন ক্লিপ বিক্রি করলে, 1 ডজন ক্লিপ কত টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে। 1 ডজন ক্লিপ কত টাকা দিয়ে বিক্রি করলে ওই মানুষটার 20% প্রফিট হবে, এইটা আমাকে বের করতে হবে। তো দেখেন, এখানে আপনার আর লসাগু করে ধরার দরকার নাই, যে 2-3-এর লসাগু করে 6 ধরার দরকার নাই। কারণ প্রশ্ন আপনাকে বলেই দিছে যে আপনার বিক্রি করা লাগবে 12টা ক্লিপ, 12টা। তো আমি ধরেই নিচ্ছি যে 2 ধরনের ক্লিপই যেহেতু আমার সমান সমান, তাহলে আবার বলেও দিছে যে আমাকে 1 ডজন অর্থাৎ 12টা বিক্রি করা লাগবে। তাহলে আমি ধরেই নিব যে ভাই আমার ক্লিপের সংখ্যা কত, টোটাল 12টা। এক কোয়ালিটির 12টা আর এক কোয়ালিটির হচ্ছে 12টা, ঠিক আছে? তাহলে দেখেন, আমি যদি প্রথমে প্রথম কোয়ালিটির হিসাবটা করি, প্রথম কোয়ালিটির কথা বলতেছে যে 3টা পাওয়া যাবে 1 টাকা দিয়ে। তাহলে ক্লিপ আছে কয়টা, 12টা। তাহলে 12টা পাওয়া যাবে কয় টাকা দিয়ে? আপনি বলবেন যে ভাই 4 টাকা দিয়ে পাওয়া যাবে, 4 টাকা। আবার বলতেছে অন্য পাশে ধরেন যে 2 নাম্বার কোয়ালিটির একটা, সেখানে বলতেছে যে 2টা ক্লিপ কিনবেন আপনি 1 টাকা দিয়ে, বা 2টা ক্লিপ পাওয়া যাবে 1 টাকা দিয়ে। তো আপনার কাছে আছে কয়টা, 12টা। তাহলে 12টা আপনি কয় টাকা দিয়ে কিনবেন? আপনি বলবেন যে ভাই এই যে 6 টাকা দিয়ে কিনবো, 6 টাকা দিয়ে কিনবো, তাই না? এখন প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করছে যে 1 ডজন ক্লিপ আপনি কত টাকা দিয়ে বিক্রি করলে আপনার 20% মুনাফা হবে। তার মানে এই 1 নাম্বার ক্লিপও আছে এখানে 12টা, 2 নাম্বার কোয়ালিটির ক্লিপও আছে হচ্ছে আমার 12টা, তাই না? আমাকে বিক্রি করতে হবে শুধুমাত্র 12টা। তাহলে এখানে এই যে 12, এই 12, 24টার টোটাল কস্ট প্রাইস কত? আপনি বলবেন যে এইটার 4 টাকা, এইটার 6 টাকা, 10 টাকা, 10 টাকা। এখন এই 10 টাকার ওপরে আমাকে কি করতে বলতেছে? 20% লাভ করতে বলতেছে। তাহলে 10-এর 20% কত? 2 টাকা। তাহলে এই যে 2 ডজন আমার এখানে, 2 ডজন ক্লিপ, 2 ডজন ক্লিপ যদি আমি বিক্রি করি, তাহলে আমার সেলিং প্রাইস কত আসে? 12 টাকা আসে। 2 ডজন ক্লিপ বিক্রি করলে 20% লাভে যদি বিক্রি করে 2 ডজন ক্লিপ, তাহলে আমার সেলিং প্রাইস কত আসে? 12 টাকা আসে। কিন্তু প্রশ্নে বলতেছে আমাকে 1 ডজন বিক্রি করতে, তাহলে এই 12কে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিলেই আমি উত্তর পেয়ে যাব যে ভাই 6 টাকা, ঠিক আছে? যে 1 ডজন যদি আমি 6 টাকায় বিক্রি করে দেই, তাহলে আমার 20% লাভ হবে। তাহলে 6 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর।
হ্যাঁ, এটা তো অবশ্যই সত্যি যে আল্লাহ সবকিছুই প্ল্যান করে। আমি আমার জীবনে আমি যত প্ল্যানিং করছি, হয়তো এটার মধ্যে ভালো কিছুই ছিল বা ভালো কিছুই পাইছি। আমি আমার জীবনে যত প্ল্যানিং করছি তার কোনো কিছুই মানে আমার মতো হয় নাই। মূল কথা যে আমি প্রতিবার আমার যে পরিকল্পনা ছিল সেটাতে আমি ফেল মারছি। তো ওই প্ল্যানিং এর বিষয়গুলো আমি 2014-তে ছেড়ে দিছি যে আমি আর কোনো প্ল্যানিং করব না। যেমনে চলতেছে চলবে, সমস্যা নেই, যা কিছু হবে পরে দেখে নিব। আমার কখনোই কোনো প্ল্যান আমার মতো করে বাস্তবায়ন হয় নাই। এবং আমি যেটা নিয়ে খুব বেশি মানে আশা করি যে এটা আমার হয় লাগবে, এটা আমার পাওয়াই লাগবে, এটা না পাইলে হবে না, ওইটা আমি পাবো না। এটা হচ্ছে অনেক আগে থেকে আমি ছোট থেকে দেখে আসতেছি যে ধরেন যে একটা কলম আমার পছন্দ হয়েছে, এই কলম আমার লাগবেই, ওই কলম আমি কিনতেই পারবো না। বা একটা বই আমার কেনাই লাগবে, ওই বই আমি কিনতেই পারবো না, আমার কাছে টাকাই থাকবে না। বা ওই বই কিনতে যাই দেখবো যে ওই বই নাই, শেষ হয়ে গেছে, ওইটা আর কখনোই বের হবে না। এইরকম সিচুয়েশন। আমি ওইগুলো 2014-তে মনে করেন ছেড়ে দিচ্ছি যে যা হবে মেনে নিব। কোনো ধরনের কোনো প্ল্যান নাই 2 বছর পরে কি হবে, ইভেন 2 দিন পরে কি হবে। 2 দিন পরে তো অনেক অনেক বড় হিসাব। আগামীকালকে হবে সেই কোনো প্ল্যান আমার নাই। কালকে সকালবেলা থেকে বুঝতে পারবো যে হ্যাঁ কালকে কি হচ্ছে। এতে করে কষ্ট কম হয় যে আপনার কোনো এক্সপেকটেশন নাই, সো আপনার কোনো কষ্টও নাই। দেখেন এই 86 নাম্বার টাইপের ম্যাথগুলো পরীক্ষায় খুব কম আসে। ইন্ডিয়াতেও এ ধরনের ম্যাথ কম আসে। সবচেয়ে বেশি আসে হচ্ছে এই যে আগের যে 3টা ম্যাথ করাইছি, এই 3টা টাইপের ম্যাথগুলো ইন্ডিয়া এবং বাংলাদেশে সবচেয়ে বেশি আসে। বাট এই 86 টাইপের ম্যাথগুলো খুব একটা আসে না। তারপরেও যদি আসে, দেখেন এখানে বলা হচ্ছে যে এ গ্রোসার পারচেজ 3 কোয়ালিটিস অফ লেমনস অ্যাট ডিফারেন্ট রেটস। দ্য ফার্স্ট কোয়ালিটি ওয়াজ পারচেজড অ্যাট 2 for টাকা 1, the second at 3 for টাকা 2, and the third at 4 for টাকা 3. He sold all the lemons at 5 for টাকা 4. If the ratio of the number of lemons of the 3 qualities is 1:2:3, then what is the approximate gain or loss percentage incurred by the grocer? বলতেছে যে একজন মুদি দোকানের কাছে বিভিন্ন দামের আপনার লেবু পাওয়া যায় বা লেবু আছে। ঠিক আছে, 3 ধরনের লেবু আছে। তো বলতেছে যে প্রথম কোয়ালিটির লেবু সে আপনার 2টা কিনে 1 টাকা দিয়ে, দ্বিতীয় কোয়ালিটির লেবু 3টা কিনবে 2 টাকা দিয়ে, আর তৃতীয় কোয়ালিটির 4টা কিনবে 3 টাকা দিয়ে। এবং সে সবগুলা লেবু বিক্রি করবে মানে 5টা 4 টাকা দরে বিক্রি করে দিবে। এবং এখানে বলা হচ্ছে যে এই 3 কোয়ালিটির লেবুর আবার সংখ্যা দেওয়া আছে, সংখ্যার অনুপাত দেওয়া আছে যে 1:2:3। আমাদেরকে বের করতে হবে যে তাহলে এই দোকানদারের বা এই মুদি দোকানের আসলে লাভ হচ্ছে না লস হচ্ছে বা কি অবস্থা, এটা আমাদেরকে বের করতে হবে। তো খেয়াল করে দেখেন, প্রথম কোয়ালিটি, দ্বিতীয় কোয়ালিটি এবং তৃতীয় কোয়ালিটি কি অনুপাতে আছে? 1:2:3 আছে। তো এখানে আবার আপনাকে আরেকটা তথ্য ওরা বলে দিছে যে প্রথম কোয়ালিটির 2টা বিক্রি করবে, প্রথম কোয়ালিটির 2টা প্রথম কোয়ালিটির 2টা কিনবে, দ্বিতীয় কোয়ালিটির 3টা কিনবে, আর চতুর্থ কোয়ালিটির কিনবে হচ্ছে আপনার 4টা। আর সবগুলা বিক্রি করার সময় 5টা বিক্রি করবে, 5টা 4 টাকা ধরে বিক্রি করবে। তো আমি কি বলছি যে এখানে একটা ফলের সংখ্যাকে আপনাকে টোটাল একটা ভ্যালু ধরতে হবে, সমান একটা ভ্যালু ধরতে হবে। তাহলে আমি কি বলবো যে ভাই এই যে 2, 3, 4, 5 এদের লসাগু করে নেন, এদের লসাগু করে নেন। 2, 3, 4, 5 লসাগু হচ্ছে আপনার 60। ঠিক আছে, ফলের সংখ্যাগুলো লসাগু করে নিব, তাহলে 60 হলো। তাহলে যেহেতু আমার এখানে 60 হয়েছে, এই 60 দিয়ে আমি এই যে প্রথম কোয়ালিটি, দ্বিতীয় কোয়ালিটি এবং তৃতীয় কোয়ালিটির যে ফলের সংখ্যার অনুপাত আছে এদেরকে গুণ করে দিব। গুণ করে দিলে আমি বুঝতে পারবো যে কোন কোয়ালিটির ফলের সংখ্যা কতগুলো। তাহলে এই এলসিএম 60 দিয়ে যদি আমি প্রথম কোয়ালিটিকে গুণ করে দেই, তাহলে এখানে পাবো কত? 60, এখানে পাবো 120, এখানে পাবো হচ্ছে 180। অর্থাৎ প্রথম কোয়ালিটির লেবু আছে হচ্ছে 60টা, দ্বিতীয় কোয়ালিটির 120টা, আর তৃতীয় কোয়ালিটির 180টা। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি তো বললেন যে ফলের সংখ্যা সমান হওয়া লাগবে, তো এখানে তো অসমান হয়ে গেল। তো এখানে অসমান হওয়ার কারণ হচ্ছে এইগুলা যে অসমান হবে এটা আপনার প্রশ্নেই বলে দিছে। এগুলো যদি সমান হইতো তাহলে প্রত্যেকটার অনুপাতে 1:1:1 হয়ে যেত।
ঠিক আছে, যেহেতু এখানে বলছে 1:2:3, তো জাস্ট আমি এলসিএম করে এই সংখ্যাগুলোকে একটু বড় করে ধরছি যাতে আমার হিসাব সুবিধা হয়, তারপরেও দশমিক আসবে। তো খেয়াল করে দেখেন, আমরা যদি প্রথম কোয়ালিটিরটা হিসাব করি, যে প্রথম কোয়ালিটির দুইটা কিনবো 1 টাকা দিয়ে, প্রথম কোয়ালিটির দুইটা কিনবো 1 টাকা দিয়ে, প্রথম কোয়ালিটির দুইটা কিনতেছি 1 টাকা দিয়ে, তাহলে প্রথম কোয়ালিটির হচ্ছে 60টা, 60টা কিনবো কয় টাকা দিয়ে? আপনি বলবেন যে ভাই 30 টাকা দিয়ে কিনবেন। দেখেন, দ্বিতীয় কোয়ালিটির কথা বলতেছে যে 3টা কিনবেন 2 টাকা দিয়ে, 3টা কিনবো 2 টাকা দিয়ে, তাহলে 120টা কিনবো আমি কয় টাকা দিয়ে? আপনি বলবেন যে ভাই 40 দোকানো 80 টাকা দিয়ে কিনবেন। ঠিক আছে, তৃতীয় কোয়ালিটির দেখেন, তৃতীয় কোয়ালিটির কথা বলতেছে যে 4টা কিনবেন 3 টাকা দিয়ে, তাহলে এই যে 180, এই 180টা কিনবো কয় টাকা দিয়ে? 4 এখানে 45, 3 40 120, 135, 135 টাকা দিয়ে। তাহলে এই যে প্রথম কোয়ালিটি, দ্বিতীয় কোয়ালিটি এবং তৃতীয় কোয়ালিটি, এই 3 কোয়ালিটির লেবু যে আমি কিনছি তাদের কস্ট প্রাইসগুলো বের হয়ে গেছে। এগুলো কিন্তু কস্ট প্রাইস, এইটাও কস্ট প্রাইস, এইটাও কস্ট প্রাইস, এটাও হচ্ছে আমার কি কস্ট প্রাইস। এখন আমার এখানে টোটাল লেবুর সংখ্যা কত? 180, 20, 200, 100, 300 আর 60, 360টা লেবু আছে। 3 কোয়ালিটির মিলে লেবু আছে কত? 360টা। প্রশ্ন আপনাকে বলতেছে যে আমি যখন বিক্রি করে দিব এই সবগুলা, কি দরে বিক্রি করব? বলতেছে যে 5টা বিক্রি করব 4 টাকা দিয়ে। তাহলে খেয়াল করে দেখেন, 5টা যদি আমি 4 টাকা দিয়ে বিক্রি করি, তাহলে টোটাল লেবু হচ্ছে আমার 360টা। এই 360টা বিক্রি করব কয় টাকা দিয়ে? আপনি বলবেন যে ভাই 5×72 360, 4 দোকান 8, 4 7 28, 288 টাকা দিয়ে। এটা হচ্ছে আমার কি সেলিং প্রাইস, এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। তো প্রশ্ন তো আপনাকে লাভ আর লস বের করতে বলতেছে, যে লাভ লস কত হয়েছে। তাহলে আগে দেখি যে আমার কস্ট প্রাইস কত। এই 360টা লেবু কিনতে আমার কত টাকা লাগছে? এই যে দেখেন, 135, 30, 165, 165 আর 80 কত হয়? 245। তার মানে 245 এটা হচ্ছে আমার কস্ট প্রাইস, আর 288 এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। তাহলে এখানে লাভ হয়েছে না লস হয়েছে? আপনি বলবেন যে ভাই লাভ হয়েছে, কারণ 245 টাকা দিয়ে কিনে 288 টাকায় আমি কি করে দিছি? বিক্রি করে দিছি। তাহলে কত টাকা লাভ হইলো? তাহলে 288 থেকে 245কে যদি আমরা বাদ দিই তাহলে পাবো কত? 43 টাকা পাবো। তার মানে এখানে আমার প্রফিট কত? 43 টাকা। 43। তো আমাকে বের করতে বলতেছে যে প্রফিট পার্সেন্টেজ কত। তাহলে এই যে 43 টাকা লাভ করছে কার উপরে? এই যে 245 টাকার উপরে, গুণন হচ্ছে 100, 5 এখানে 20 বার, 5 এখানে যাবে হচ্ছে 49 বার। আর যাওয়ার কোনো চান্স আছে? আর যাওয়ার কোনো চান্স নাই। আমি এটাকে 42 ধরে নিচ্ছি। 7 7 49, 6 7 42, 6 20 120, 120কে 7 দিয়ে ভাগ করলে দেখেন 17 দশমিক সামথিং কিছু একটা রেজাল্ট হবে। যেহেতু আমাকে অ্যাপ্রক্সিমেট বের করতে বলছে, তার মানে 17 দশমিক সামথিং কিছু একটা হবে। অপশন দেখি তো। অপশনে, অপশন সিতে দেখেন, যেহেতু এখানে আমার প্রফিট হচ্ছে, গেইন হচ্ছে, তার মানে অপশন সি উত্তর হবে যে 17.56% গেইন করছে আমি। ঠিক আছে, 17.56% আমি কি করব? এখানে লাভ করব। এটাই উত্তর। এইটটি নাইনে যান, 89 একটু আলাদা এইগুলোর চেয়ে। দেখেন 89 বলা হচ্ছে যে বাই সেলিং 12 টফিস ফর এ রুপি এ ম্যান লসেস 20%, হাউ মেনি ফর এ রুপি শুড ই সেল টু গেট আ গেইন অফ 20%। বলতেছে যে একজন মানুষ 12টা চকলেট 1 টাকায় বিক্রি করে দিলে তার 20% ক্ষতি হবে। তাহলে 1 টাকায় কতগুলা চকলেট বিক্রি করলে তার 20% লাভ হবে? কথা বুঝছেন? 1 টাকা দিয়ে 12টা বিক্রি করতেছে, তাই তার 20% ক্ষতি হয়ে যাচ্ছে। যদি সে 20% লাভ করতে চায়, তাহলে 1 টাকায় কতগুলো চকলেট তাকে বিক্রি করতে হবে। তাহলে খেয়াল করেন, এখানে আমি ধরেই নিচ্ছি যে লোকটার কস্ট প্রাইস হচ্ছে 100%, এটা হচ্ছে কস্ট প্রাইস।
তাহলে এখান থেকে যদি আমার 20% ক্ষতি হয়ে যায় তাহলে সেল করব আমি কত টাকায়? 80% টাকায় আমি সেল করব। এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। তাহলে এই যে আমার 80% হচ্ছে আমার সেলিং প্রাইস, প্রশ্নে বলতেছে যে আমার সেলিং প্রাইস কত? 1 টাকা। প্রশ্নে বলতেছে আমার সেলিং প্রাইস কত? 1 টাকা। কারণ 1 টাকায় যখন আমি 12টা বিক্রি করে দিচ্ছি তখন আমার 20% ক্ষতি হচ্ছে। তো 100 টাকার জিনিস 20 টাকা ক্ষতিতে বিক্রি করলে আমি 80 টাকায় বিক্রি করব। তো আমার এখানে যেটা 80 প্রশ্নে সেটা কত? 1 টাকা। এখন প্রশ্নে বলতেছে যে 1 টাকায় তুমি কতগুলা বিক্রি করবা যার ফলে তোমার 20% লাভ হবে। তো সেম কথা, যে 100 যদি আমার কস্ট প্রাইস হয় আর আমি যদি এইটার উপর 20% লাভ করতে চাই তাহলে জিনিসটা আমাকে বিক্রি করতে হবে কত টাকায়? 120 টাকায় বিক্রি করা লাগবে। 120 টাকায় বিক্রি করা লাগবে। তার মানে 80% সমান সমান যদি 1 টাকা হয় তাহলে এই 120% সমান সমান কত হবে? আপনি বলবেন যে 1 গুণন 120 ডিভাইডেড হচ্ছে 80, 20 6 20 4, এখানে 3 এখানে 2, তার মানে হচ্ছে 1.5 টাকা। তার মানে কত? 1.5 টাকা। অর্থাৎ আমি যদি 1.5 টাকা দিয়ে 12টা বিক্রি করতাম, 1.5 টাকা দিয়ে যদি আমি 12টা চকলেট বিক্রি করতাম তাইলে আমার কি হইতো? 20% লাভ হইতো। তাহলে 1 টাকা দিয়ে এখন আমি কয়টা বিক্রি করব? খুব সহজ হিসাব, যে ভাই 1.5 টাকা দিয়ে যদি আমি 12টা বিক্রি করি তাহলে আমার 20% লাভ হবে। প্রশ্ন বলছে 1 টাকায় কয়টা বিক্রি করবা? তাহলে 1 টাকায় আমি কয়টা বিক্রি করব? 12 গুণন 1 ডিভাইডেড হচ্ছে 1.5, 1.5 দিয়ে 12কে ভাগ করলে এই যে 8টা পাওয়া যায়। অর্থাৎ 1 টাকায় যদি আমি 8টা চকলেট বিক্রি করে দেই তাহলে আমার 20% প্রফিট হবে। নাইনটি এইটে যান। বলা হচ্ছে যে নিকিতা bought 30 kg of rice at the rate of টাকা 9.50 per kg and 40 kg of rice at the rate of টাকা 8.50 per kg and mixed them. She sold the mixture at the rate of টাকা 8.90 per kg. Her total profit or loss in the transaction was. বলতেছে যে নিকিতা নামের একটা মেয়ে 30 কেজি চাল কিনে, প্রতি কেজি চালের দাম হচ্ছে 9.5 টাকা করে। তারপরে বলতেছে যে 40 কেজি চাল কিনবে, প্রতি কেজি চালের দাম হচ্ছে 8.5 টাকা করে। এখন বলা হচ্ছে সে এই দুই ধরনের চাল মিক্স করে দিবে। মিক্স করার পরে যখন সে বিক্রি করবে তখন দাম নির্ধারণ করছে 8 টাকা 90 পয়সা প্রতি কেজি। জিজ্ঞাসা করছে যে হার টোটাল প্রফিট আর লস ইন দ্য ট্রানজেকশন, তার এই কিনা বেচায় লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, কত লাভ হচ্ছে বা কত ক্ষতি হচ্ছে, এটা একটু বের করে দেখান। তাহলে খেয়াল করেন, প্রথম ধরনের চাল 30 কেজি, দ্বিতীয় ধরনের চাল হচ্ছে 40 কেজি। প্রথম ধরনের চাল হচ্ছে আপনার 9.5 টাকা করে, দ্বিতীয় ধরনের চাল হচ্ছে আপনার কত? 8.5 টাকা করে। 8.5 টাকা। তাহলে 30 নয় 270, 5 30 150, তাহলে হচ্ছে 285, তাই না? আর এখানে 40 8 320, 5 40 200, তাহলে কত হচ্ছে? 40 8 320 আর 5 40 200, 200 মানে হচ্ছে 20, 320 আর 20 কত? এই যে 340। তাহলে এইটা হচ্ছে তাদের কি? কস্ট প্রাইস। কস্ট প্রাইস। তাহলে দেখেন এখানে টোটাল আমার কত কেজি চাল? 30 আর 40, 70 কেজি চাল। এই 70 কেজি চালের কস্ট প্রাইস কত? 5 8 4 12 2, হাত থেকে 1 4 2 6, 625 টাকা। 625 টাকা। 70 কেজি চালে আমি 625 টাকা করে কিনছি। এখন খেয়াল করেন, বলতেছে যে এই 70 কেজি চাল এখন একসাথে মিক্স করবে, এই দুই ধরনের চাল মিক্স করবে। মিক্স করে 70 কেজি চাল বিক্রি করতেছে কয় টাকায়? বলতেছে যে 8 টাকা 90 পয়সায় বিক্রি করতেছে। 8 টাকা 90 পয়সায় বিক্রি করলে কত হয়? 70 8 হচ্ছে 7 8 56, 560, আর 9 70 কত? 630, তার মানে হচ্ছে 623 হয়ে যাবে। 623 টাকা হবে। এই 623 টাকা হচ্ছে কিন্তু সেলিং প্রাইস। এই 623 টাকা হচ্ছে কিন্তু তার কি? সেলিং প্রাইস। তাহলে একটা জিনিস খেয়াল করেন, 70 কেজি চাল কিনলাম 625 টাকা দিয়ে, 70 কেজি চাল বিক্রি করলাম 623 টাকা দিয়ে, তাহলে এখানে আমার লস হচ্ছে না? লস হচ্ছে। কত টাকা লস হচ্ছে?
আপনি বলবেন যে ভাই 2 টাকা আমার লস হচ্ছে, তার মানে এই 2 টাকাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। একশো সাতে চলে যান। দেখেন 107-এ বলা হচ্ছে যে এ ডেইরিম্যান পেস টাকা 6.40 পার লিটার অফ মিল্ক, হি অ্যাডস ওয়াটার অ্যান্ড সেলস দ্য মিক্সচার অ্যাট টাকা 8 পার লিটার, thereby making 37.5% profit. The proportion of water to milk received by the customers is, বলা হচ্ছে যে একজন গোয়ালা 6 টাকা 40 পয়সা ধরে প্রতি লিটার দুধ কিনে নিয়ে এসে সেই দুধের মধ্যে পানি মিক্স করে 8 টাকা প্রতি লিটার বিক্রি করে, এতে তার 37.5% লাভ হবে। জিজ্ঞাসা করছে যে কোনো কাস্টমার যদি ওই গোয়ালার কাছ থেকে দুধ কেনে তাহলে সেই কাস্টমার পানি কতটুকু পাবে আর দুধ কতটুকু পাবে, অর্থাৎ যেই দুধটা কিনলো তার মধ্যে তো পানিও আছে দুধও আছে, এই মিক্সকৃত লিকুইডের মধ্যে পানি আর দুধের অনুপাতটা কত এটা আমাকে বের করতে হবে। আমরা মিক্সচারে এগুলা দেখে আসছি না, এই যে মিশ্রণের ম্যাথগুলা যে মিশাইলে কি হয়, এবং আমরা ওখানে দেখছি যে দুধের ভিতরে পানি মিক্স করতে টাকার দরকার হয় না, ঠিক আছে, পুকুরের পানি নদীর পানি দিলেই কাজ হয়ে যায় আমাদের। তার মানে কি পানি হচ্ছে এখানে সম্পূর্ণ ফ্রি, পানি সম্পূর্ণ ফ্রি। তো এখানে ধরে নিচ্ছি যে ভাই যখন আমি দুধ আর পানি মিক্স করে দিব তখন তার কস্ট প্রাইস যদি 100% হয়, আর এই বলতেছে যে যখন আমি মিক্স করার পরে আমি দাম নির্ধারণ করছি হচ্ছে প্রতি লিটার 8 টাকা, এতে করে আমার কি হয়েছে 37.5% লাভ হয়েছে, 37.5%। তাহলে আমি যদি দুধ আর পানি মিক্স করার ফলে ধরেন যে সেটার দাম হচ্ছে 100 টাকা, এইটার উপরে যদি আমি 37.5% প্রফিট করি তাহলে আমার সেলিং প্রাইসটা কত হবে? আপনি বলবেন যে ভাই 137 টাকা 50 পয়সা, 137 টাকা 50 পয়সা হবে। সো আমার এখানে যেটা সেলিং প্রাইস 137.50% বা 137 টাকা 50 পয়সা, প্রশ্নে বলতেছে সেলিং প্রাইসটা আপনার কত? 8 টাকা। সেলিং প্রাইসটা কত? 8 টাকা। তো ঠিক আছে, আমার দরকার কি? কস্ট প্রাইস দরকার, ঠিক আছে, কস্ট প্রাইস দরকার, কারণ এখানে আমরা রুল অফ এলিগেশন প্রয়োগ করব, আর রুল অফ এলিগেশনে কস্ট প্রাইস ধরে আমরা হিসাবটা করব। তো এই 100%-এর মানটা কত এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখেন এখানে 100%-এর মান তাহলে কত হবে? 137.5 তুলে দিলাম গুণন 10, ঠিক আছে, তাহলে 25 এখানে 4 বার, 25 যাবে হচ্ছে এখানে 5 25 125, 12 আর 5 125, 5 25 125, তার মানে হচ্ছে 5 দুগুণ 10, 5 11 55, 4 8 32 দুগুণ 64, তার মানে হচ্ছে 64/11 টাকা হচ্ছে আমার কস্ট প্রাইস। দুধ আর পানি মিক্স করে যেই কস্ট প্রাইসটা আমার হয় সেটা কত? 64/11 টাকা। এটা হচ্ছে আমার কস্ট প্রাইস, মানে দুইটা মিক্স করার পরে যে কস্ট প্রাইসটা আমি পাই সেটা হচ্ছে 64/11। এখন আপনি খেয়াল করে দেখেন, আমাকে বলছে যে ভাই ওই দুধের মধ্যে পানির পরিমাণ কত আর দুধের পরিমাণ কত এটা একটু বের করে দেখাও। তো দেখেন পানি কিনতে টাকা লাগে না, তার মানে পানির কস্ট প্রাইস কত? 0 টাকা। দুধ কিনতে টাকা লাগছে, দুধের প্রতি লিটারের দাম কত পিওর দুধ? ওখানে বলছে যে 6 টাকা 40 পয়সা। আর এই যে দুধ আর পানি যখন আমি মিক্স করতেছি, মিক্স করার পরে আমার কস্ট প্রাইস কত বের হয়েছে? আপনি বলবেন যে কিছুক্ষণ আগেই বের করছেন ভাই 64/11 টাকা, 64/11 টাকা। এখন খেয়াল করে দেখেন, এখান থেকে যদি এই দশমিকটাকে আমরা একটু তুলে দেই, তাহলে নিচে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 0 আর এই 0 আমি কেটে দিলাম, তাহলে এখানে মূলত দাঁড়াবে কত? 64/10 দাঁড়াবে। তাহলে এখানে তো দুইটা ফ্র্যাকশন হয়ে গেল। ফ্র্যাকশন তুলে দেওয়ার বুদ্ধিও আমরা জানি। 11 আর 10-এর লসাগু করব, লসাগু করে কত হবে? 110 হবে।
এই 110কে গুণ করে দিব। এটার সাথে গুণ করার দরকার নাই, কারণ শূন্যর সাথে আপনি যাই গুণ করেন না কেন গুণফল শূন্যই আসে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এই শূন্য কেটে দেন, আর এখানে 11 এটার ভিতরে যাবে 10 বার, তাহলে 64 আর 10 গুণ করলে কত হয়ে যায়? 640 হয়ে যায়, 640। আর 64 আর 11 গুণ করলে এখানে কত হয়ে যাবে? আপনি বলবেন যে ভাই 704 হয়ে যাবে। তাহলে 640 থেকে শূন্য বিয়োগ করলে এখানে 640ই আসবে, আর 704 থেকে 640 বিয়োগ করলে এইদিকে 60, ওইদিকে কত 4, ওইদিকে আসবে কত? এই যে 64। তাহলে 64 দিয়ে যদি ভাগ করে দেই, এখানে হবে 1 আর এখানে হবে কত? 10। তার মানে এই যে পানির পরিমাণ হচ্ছে আমার 1, আর এই যে দুধের পরিমাণ হচ্ছে আমার 10। অর্থাৎ কাস্টমার যে ওই গোয়ালার কাছ থেকে দুধ নিবে, সেই দুধের মধ্যে পানি আর দুধের অনুপাত হবে 1:10। বোঝা গেছে ভাই? এটাই উত্তর। এগুলো করে আসছি মিক্সচার, একটু মনে করে দেখেন, এই টাইপের ম্যাথই আমরা করে আসছি। একশো 10 নম্বরে যান। একশো 10-এ বলতেছে যে দ্য ম্যানুফ্যাকচারার অফ এ সার্টেন আইটেম ক্যান সেল অল হি ক্যান প্রডিউস অ্যাট দ্য সেলিং প্রাইস অফ টাকা 60 ইচ। বলতেছে যে একজন মানুষ কোনো একটা জিনিস উৎপাদন করছে এবং প্রত্যেকটা জিনিসে 60 টাকা দরে বিক্রি করে দিবে। ইট কস্ট হিম টাকা 40 ইন মেটেরিয়ালস অ্যান্ড লেবার টু প্রডিউস ইচ আইটেম। এবং প্রতিটা জিনিস উৎপাদন করতে তার মেটেরিয়াল এবং লেবার বাবদ 40 টাকার মতো খরচ হয়। অ্যান্ড হি হ্যাজ ওভারহেড এক্সপেন্সেস অফ টাকা 3000 পার উইক, এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ হচ্ছে তার প্রতি সপ্তাহে 3000 টাকা। ইন অর্ডার টু অপারেট দ্য প্ল্যান্ট, অর্থাৎ ওই কারখানাটা চালাইতে তার প্রতি সপ্তাহে 3000 টাকার মতো খরচ হইতো আনুষঙ্গিক। এরপর বলতেছে যে দ্য নাম্বার অফ ইউনিটস হি শুড প্রডিউস অ্যান্ড সেল ইন অর্ডার টু মেক আ প্রফিট অফ অ্যাটলিস্ট 1000 টাকা পার উইক। বলতেছে যে তাহলে কি পরিমাণ জিনিস ওই কারখানায় উৎপাদন করতে হবে যাতে করে প্রতি সপ্তাহে তার 1000 টাকা লাভ হয়। কথা বুঝছেন? একটা কারখানায় একজন মানুষ কিছু জিনিস তৈরি করে এবং সেই জিনিসগুলো প্রতিটা জিনিস সে 60 টাকা করে বিক্রি করবে। তো বলা হচ্ছে যে ওই জিনিসটা তৈরি করতে, ওই জিনিসটার একটা জিনিস তৈরি করতে তার লেবার এবং মেটেরিয়াল বাবদ 40 টাকা খরচ হয়, তারপরে কারখানা পরিচালনা করতে আরো 3000 টাকা তার খরচ হয়ে যাচ্ছে। এখন আমাকে বলা হচ্ছে যে কতগুলো জিনিস তুমি উৎপাদন করবা যাতে করে তোমার প্রতি সপ্তাহে 1000 টাকা লাভ থাকে, প্রতি সপ্তাহে 1000 টাকা লাভ থাকে। তাহলে আমি তো জানি না আসলে কতগুলা জিনিস আমি ওখানে প্রডিউস করছি। তাহলে আমি ধরে নিচ্ছি ভাই যে ওখানে আমি প্রডিউস করছি পি সংখ্যক জিনিস, এবং প্রতিটা জিনিস তৈরি করতে আমার কস্ট কত হয়েছে? 40 টাকা। তাহলে পি সংখ্যক জিনিস তৈরি করতে টোটাল কস্ট কত? পি গুণন 40, পি গুণন 40। এরপরে ওই কারখানাটা পরিচালনা করতে আমার আনুষঙ্গিক খরচ হয়েছে কত টাকা? 3000 টাকা। তাহলে এই যে এতটুকু মিলে আমার কি হয়ে যাবে? এতটুকু আমার কস্ট প্রাইসের মধ্যে পড়বে, কস্ট প্রাইস। এরপরে বলতেছে যে প্রতি সপ্তাহে লাভ করব কত? এই যে 1000 টাকা। তার মানে এই 1000 হচ্ছে আমার কি? প্রফিট। আর আমরা জানি যে কস্ট প্রাইসের সাথে প্রফিট যোগ করে দিলে আমরা কি পাই? সেলিং প্রাইস পাই। তাহলে এখানে সেলিং প্রাইসটা কত হবে? ওই যে প্রশ্নে বলে দিছে যে প্রতিটা জিনিস তুমি বিক্রি করবা 60 টাকা করে, তাহলে আমি প্রডিউস করছি পি সংখ্যক জিনিস, তাহলে পি সংখ্যক জিনিসের সেলিং প্রাইস কত হবে? পি গুণন 60। তাহলে এখানেও এটা সেলিং প্রাইস আর এই দুইটাও কি সেলিং প্রাইস না? এখন দেখেন খুব ইজিলি সলভ করা যায়। 3000 আর 1000 4000, আর এখানে 60 পি থেকে এই 40 পি বাদ দিলে এই যে 20 পি পাওয়া যায়। তাহলে এই পি সমান সমান কত? এই যে এইটার ভিতরে যাবে হচ্ছে 200 বার। তার মানে এই কারখানায় মূলত 200টা জিনিস আপনাকে তৈরি করতে হবে, যার ফলে আপনি পার উইক 1000 টাকা প্রফিট করতে পারবেন।
118-তে যান। একশো আঠারোতে বলা হচ্ছে যে এ গ্রোসার সেলস রাইস অ্যাট আ প্রফিট অফ 10% অ্যান্ড ইউজেস ওয়েট হুইচ আর 20% লেস দেন দ্য মার্কেট ওয়েট, দ্য টোটাল গেইন আর্নড বাই হিম উইল বি। বলতেছে যে একজন দোকানদার 10% লাভে চাল বিক্রি করে এবং সে ওজনে 20% কম দেয়, ঠিক আছে, মানে ওজনে 20% কম দিয়ে সে 10% লাভ করতেছে। এখন জিজ্ঞাসা করছে যে সরি এখানে একটা জিনিস ভুল বললাম, সেটা হচ্ছে যে একজন দোকানদার চাল বিক্রি করবে 10% লাভ করে এবং সে যে ওজনে আমাদেরকে দেয় সেটা হচ্ছে মার্কেটের, মানে ধরেন যে 1 কেজি চাল নিতে গেলে সেখানে সে 20% কম দিচ্ছে, অর্থাৎ অরিজিনাল ওজনের চেয়েও 20% কম জিনিস আমাদেরকে দিচ্ছে, এতে করে তার 10% লাভ হয়। দ্য টোটাল গেইন আর্নড বাই হিম উইল বি, তাহলে সে মোট কত টাকা লাভ করবে, সে মোট কত টাকা লাভ করবে। খুব সিম্পল একটা হিসাব দেখেন, ধরে নেন যে আপনি দোকানে 1 কেজি চাল কিনতে গেছেন, 1 কেজি চাল, 1 কেজি চালের দাম হচ্ছে 100 টাকা, 1 কেজি চালের দাম হচ্ছে 100 টাকা, এটা হচ্ছে আপনার কস্ট প্রাইস, 1 কেজি চালের দাম 100 টাকা। এখন দোকানদার বলতেছে যে বাবা আমি এখানে মাত্র 10 টাকা প্রফিট করব, 10% মানে হচ্ছে 10 টাকা, তো 10 টাকা বা 10% প্রফিট করলে আমার সেলিং প্রাইসটা কত আসবে, আপনি বলবেন যে 110 টাকা আসবে, 110 টাকা। এটা গেল একটা হিসাব, ঠিক আছে। এখন কাহিনী হচ্ছে দোকানদার কি করতেছে, ও 1 কেজির কথা বলে আমাকে 20% ওজন কম দিচ্ছে, 20% ওজন কম দিচ্ছে। আমরা সবাই জানি 1 কেজি সমান সমান হচ্ছে 1000 গ্রাম, তো 1000 গ্রামে যদি সে 20% ওজন কম দেয় তার মানে সে আমাকে দিচ্ছে কত, 800 গ্রামের জিনিস। 1000 গ্রামের কথা বলে আমাকে 20% কম দিচ্ছে, অর্থাৎ 800 গ্রাম জিনিস আমাকে দিচ্ছে, 800 গ্রাম জিনিস দিচ্ছে, কিন্তু সে এই যে 1000 গ্রাম জিনিসের পরিবর্তে আমাকে 800 গ্রাম দিল, আমি তো মনে মনে ধরেই নিচ্ছি যে দোকানদার তো আমাকে 1000 গ্রামই দিচ্ছে, কিন্তু সে দিচ্ছে কত, মূলত 800 গ্রাম দিচ্ছে না, আমাকে 800 গ্রাম দিচ্ছে। তাহলে খেয়াল করেন দোকানদারের 1 কেজি বা 1000 গ্রাম চাল কিনতে যদি 100 টাকা খরচ হয়, তাহলে এই 800 গ্রাম চাল কিনতে তার খরচ হয়েছে কত টাকা, আপনি বলবেন যে 80 টাকা খরচ হয়েছে, 80 টাকা। 1000 গ্রাম চাল যদি সে 100 টাকা দিয়ে কিনে, তাহলে 800 গ্রাম চাল সে কিনছে কয় টাকা দিয়ে, 80 টাকা দিয়ে কিনছে। তো এই 800 গ্রাম চাল সে আমার সাথে বাটপাড়ি করে 1 কেজি বিক্রি করতে, মানে 1 কেজি বলে বিক্রি করতেছে আমার কাছে, কিন্তু এই 80 টাকার জিনিস আমাকে দিয়ে সে আমার কাছ থেকে নিচ্ছে কত, 110 টাকা নিচ্ছে না। আমাকে 80 টাকার জিনিস দিয়ে আমার কাছ থেকে নিচ্ছে কত, 110 টাকা। তার মানে এখানে তার লাভ কত হচ্ছে, 30 টাকা লাভ করতেছে না, সে 30 টাকা লাভ করতেছে না। তাহলে এই 30 টাকা কার ওপর করতেছে, এই যে 80 টাকার জিনিসের উপরে সে 30 টাকা লাভ করতেছে। তাহলে এই 80-র সাপেক্ষে এই 30টা কত পার্সেন্টের সমান, এইটা আমাকে বের করতে হবে। তো এই শূন্য আর এই শূন্য কেটে দিলে আমরা একটা ফ্র্যাকশন পাই 3/8। 3/8 এই ফ্র্যাকশন দেখা মাত্র আমাদেরকে বুঝে নিতে হবে এটা হচ্ছে 37.5%-এর সমান, ঠিক আছে। অর্থাৎ এখানে ওই দোকানদারের প্রফিট হচ্ছে 37.5%, সেখানে টোটাল 37.5% টাকা প্রফিট করবে। একশো 24-এ যান। এখানে 124-এ বলা হচ্ছে যে এ ড্রাই ফ্রুট মার্চেন্ট প্রফেসেস টু সেল 2 কেজি অফ almond packs at a loss of 20%. However, he uses 2 false weights, each of which is marked 1 kg, and thus gains 6 whole 2/3% on selling
every 2 kg. If it is given that one of the weights weigh only 850 grams, then how much does the other weight weigh? এখানে খেয়াল করেন, এই প্রশ্নটা আসান হলে সময় আসছিল। এখানে বলা হচ্ছে যে একজন দোকানদার, মানে অসৎ দোকানদার বলে যে তার 2 কেজি বাদাম বিক্রি করলে 20% ক্ষতি হবে, বা সে 2 কেজি বাদাম 20% ক্ষতিতে বিক্রি করবে। কিন্তু দেখা গেল সে 1 কেজির পরিবর্তে, ঠিক আছে, বলতেছে যে হি ইউজেস 2 ফলস ওয়েটস, সে 2টা মানে কম ওয়েটের দিবে, বাটখারা দিবে, এবং বাটখারায় লেখা আছে 1 কেজি, কিন্তু আসলে ওইটা 1 কেজি না। বাটখারার গায়ে লেখা আছে 1 কেজি, কিন্তু আসলে এটা 1 কেজি না। তো বলতেছে যে এরকম 2টা ফলস ওয়েট ব্যবহার করে তার 6 সমস্ত 2/3% লাভ হবে 2 কেজি বাদাম বিক্রি করলে। এখন একটা বাটখারার ওজন যদি 850 গ্রাম হয়, তাহলে অন্যটার ওজন কত? ধরেন যে ভাই আপনি 2 কেজি বাদাম কিনতে গেছেন, তো দোকানদারের কাছে যে বাটখারা আছে সেখানে ধরেন লেখা আছে, গায়ে লেখা আছে 1 কেজি 1 কেজি 1 কেজি 1 কেজি। তো এখানে গায়ে 1 কেজি লেখা থাকলেও মূলত এই বাটখারার ওজনটা হচ্ছে কত? 850 গ্রাম। 850 গ্রাম। তো বলতেছে যে এই 2টা বাটখারার গায়ে 1 কেজি করে লেখা ছিল, তো একটার অ্যাকচুয়াল ওজন হচ্ছে 850 গ্রাম, তাহলে আরেকটার অ্যাকচুয়াল ওজনটা কত? আরেকটার অ্যাকচুয়াল ওজন কত? যেটাতে 1 কেজি লেখা আছে কিন্তু অ্যাকচুয়াল ওজনটা কত, এটা বের করতে বলছে। তো ভাই খুব সহজ হিসাব ভাই, এখানে একটু মাথা ঠান্ডা রাখতে হবে, এই ধরনের ম্যাথ করার সময় মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে। সেটা হচ্ছে এই যে 2 কেজি, 2 কেজি মানে হচ্ছে ভাই 2000 গ্রাম, ঠিক আছে, 2000 গ্রাম। আপনি ধরে নেন যে ওই দোকানদার এই 2 কেজি বা 2000 গ্রাম বাদাম 200 টাকা করে কিনে নিয়ে আসছে, 200 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, অর্থাৎ প্রতি কেজির দাম হচ্ছে 100 টাকা। প্রতি কেজি 100 টাকা করে সে 2 কেজি বা 2000 গ্রাম বাদাম 200 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, এটা হচ্ছে তার কস্ট প্রাইস। এখন আমাদেরকে বলতেছে যে বাবা তোমরা আমার পরিচিত দেখে আমি 20% ক্ষতিতে তোমার কাছে জিনিসটা বিক্রি করলাম, 20% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে 20% ক্ষতিতে তার সেলিং প্রাইসটা কত হবে? আপনি বলবেন যে 200-র 20% হচ্ছে 40 টাকা, তার মানে হচ্ছে 200 টাকায় 40 টাকা ক্ষতি হবে, অর্থাৎ 160 টাকা হবে। 160 টাকা হবে, 160 টাকা। এই যে 200 টাকার জিনিস সে 20% ক্ষতিতে 160 টাকায় আমাদের কাছে যে ও বিক্রি করতেছে, এই 160 টাকায় বিক্রি করার পরেও ও বলতেছে যে তার লাভ হচ্ছে কত? 6 সমস্ত 2/3%। কথা বুঝছেন কিন্তু, 2 কেজি বাদাম সে 200 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, কিনে নিয়ে আসে বলতেছে যে 20% ক্ষতিতে তোমার কাছে বিক্রি করলাম। তো 20% ক্ষতিতে দাম আসে কত? 160 টাকা। এই 160 টাকায় বিক্রি করার পরেও তার লাভ হচ্ছে কত? 6 সমস্ত 2/3%। তো এখন এটা কেমন কথা হয়ে গেল যে লসে বিক্রি করলেও লাভ হচ্ছে? লাভ হচ্ছে এই কারণে, কারণ সে ওজনে কম দিচ্ছে, যে ওজনে যে কম দিচ্ছে এই কারণে তার লাভ হচ্ছে। তাহলে এখন আমাকে জানতে হবে যে ভাই 6 সমস্ত 2/3% এইটার ফ্র্যাকশনাল ভ্যালু কত? 6 সমস্ত 2/3%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/16, 1/15, ঠিক আছে। 6 সমস্ত 2%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/15। অর্থাৎ এই যে 6 সমস্ত 2/3% লাভ করা যেই কথা, এই 15 ওর উপরে 1 টাকা লাভ করাও সে একই কথা। তাহলে আমরা গতকালকে শিখছি যে লাভ আর ক্ষতি কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে হয়। তার মানে এই 15 হচ্ছে এখানে কস্ট প্রাইস, আর এই 1 হচ্ছে এখানে প্রফিট। আর কস্ট প্রাইস আর প্রফিট যদি আমি যোগ করে দিই তাহলে আমি কি পাবো? সেলিং প্রাইস পাবো। তো এই 15 আর 1 যোগ করলে আমি যেই 16 টাকা পাবো, এইটা হচ্ছে মূলত আমার কি? সেলিং প্রাইস। তো এখানে যেটা 16, এখানে সেটা কত? 160। তাহলে 16 পার্ট যদি 160 হয়, তাহলে এই 15 পার্ট কত? আপনি বলবেন যে ভাই 15 পার্ট হচ্ছে 150 টাকা। 15 পার্ট কত? 150 টাকা। তার মানে এই যে আমরা এখানে দেখাইছি আপনাকে যে 2000 গ্রামের দাম হচ্ছে 200 টাকা, অর্থাৎ 200 টাকা দিয়ে আপনি 2000 গ্রাম পান, তাহলে আপনি এই 150 টাকা দিয়ে কতটুকু পাবেন? আপনি বলবেন যে 150 টাকা দিয়ে পাবো আমি 1500 গ্রাম। 150 টাকা দিয়ে আমি কতটুকু পাবো?
1500 গ্রাম। তার মানে হচ্ছে যে দোকানদার আপনাকে 2000 গ্রামের জিনিস দিতেছে, দোকানদার আপনাকে দিচ্ছে কত? 1500 গ্রামের জিনিস দিচ্ছে। কারণ 1500 গ্রামের জিনিস সে 160 টাকায় বিক্রি করার ফলে তার লাভ হচ্ছে কত? এই যে 6 সমস্ত 2/3%। ঠিক আছে, 1500 গ্রামের জিনিস 150 টাকা দিয়ে কিনছে, কিনে সেটা 160 টাকায় বিক্রি করলে তার লাভ হচ্ছে 6 সমস্ত 2/3%। তার মানে এই যে 1500 গ্রাম জিনিস সে কিনছে কত টাকা দিয়ে? 150 টাকা দিয়ে, 150 টাকা দিয়ে কিনছে। তো আমাকে বলা হচ্ছে যে আমাকে তো একটা ওজন দেওয়া আছে 1 কেজি, সেখানে দিচ্ছে 850 গ্রাম। 850 গ্রাম, 1 কেজির জায়গায় একটাতে আমাকে দিচ্ছে 850 গ্রাম। দোকানদার মূলত আমাকে জিনিস দিছে 1500 গ্রাম। 1500 গ্রামের ভিতরে একটার ওজন যদি 850 গ্রাম হয়, তাহলে এই যে বাকিটার ওজন আমার কত হবে? আপনি বলবেন যে 1500 থেকে 850 বাদ দেন। 1500 থেকে 850 বাদ দিলে এই যে 650 গ্রাম হয়ে যায়। অর্থাৎ বাকি যেইটার বাটখারাতে লেখা ছিল 1 কেজি, কিন্তু তার অরিজিনাল ওজনটা ছিল মূলত এই 650 গ্রাম। বোঝা গেছে ভাই হিসাবটা? এখানেই প্যাচটা বেশি লাগে যে ওই যে প্রথমে বলছে যে ক্ষতি হচ্ছে 20 টাকা, 20% ক্ষতিতে বিক্রি করতেছে, তারপরে আবার বলতেছে যে তার লাভ হচ্ছে। এই জায়গাটাতেই হয়তো একটু প্যাচ লেগে যেতে পারে। এটা কি বুঝতে পারছেন কিনা একটু আওয়াজ দিয়েন। ওকে, দেখেন এখানে বলতেছে যে 2 কেজি বাদাম সে বিক্রি করবে। এই 2 কেজিও যা 2000 গ্রামও তা, 2000 গ্রামও তা। আমরা ধরে নিচ্ছি আর কি, হিসাব যাতে সহজ হয় এই জন্য ধরে নিচ্ছি বিষয়টা, যে 2 কেজি বা 2000 গ্রাম বাদাম সে কিনে নিয়ে আসছে। কিনে নিয়ে আসার পর তো না বিক্রি করবে, তো সে কিনে নিয়ে আসছে কয় টাকা দিয়ে? আমি ধরে নিচ্ছি যে 2 কেজি বা 2000 গ্রাম বাদাম সে 200 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। 200 টাকা, এইটা হচ্ছে তার কস্ট প্রাইস। ওকে, এখন দোকানদার বলতেছে যে এই 2 কেজি বাদাম আমি 20% ক্ষতিতে বিক্রি করে দিব। 20% ক্ষতিতে, তার মানে 200 টাকা দিয়ে কিনে নিয়ে এসে ও 20% ক্ষতিতে বিক্রি করতেছে। তাহলে 200 টাকার 20% ক্ষতি মানে হচ্ছে আপনার 40 টাকা ক্ষতি। তো 200 টাকার জিনিসে যদি 40 টাকা ক্ষতি হয়, তাহলে জিনিসটার দাম কত? 160 টাকা। এইটা হচ্ছে সেলিং প্রাইস। অর্থাৎ 200 টাকার জিনিস 20% ক্ষতিতে 160 টাকায় বিক্রি করতেছে। এখন প্রশ্নে আপনাকে বলতেছে যে বিক্রি করার পরে তার 6 সমস্ত 2/3% টাকা লাভ হয়। তার মানে কি, 200 টাকার জিনিস 160 টাকায় বিক্রি করার পরেও তার কি হচ্ছে? লাভ হচ্ছে। তো লাভটা কেন হচ্ছে? ওই যে প্রশ্নে বলতেছে যে সে ওজনে কম দিছে, অর্থাৎ যেখানে তার দেয়ার কথা 1 কেজি বাদাম, সেখানে সে দিচ্ছে 850 গ্রাম। আরেকবার যেখানে তার আরো 1 কেজি দিতে হবে, সেখানে সে মূলত কত গ্রাম দিচ্ছে এইটা আমাকে বের করতে হবে। অর্থাৎ আমি তার কাছে কিনতে গেছি 1 কেজি আর 1 কেজি 2 কেজি, কিন্তু সে আমাকে 2 কেজি দিচ্ছে না, 2 কেজির কম দিচ্ছে। 2 কেজির কম দিচ্ছে বিধায় তার 160 টাকায় বিক্রি করার পরেও 6 সমস্ত 2/3% টাকা লাভ হচ্ছে। তাহলে খেয়াল করেন, এই যে 160 টাকা, এইটা হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস কিভাবে হয়? সেলিং প্রাইসটা কিভাবে হয়? লাভের সেলিং প্রাইস কিভাবে হয়? কস্ট প্রাইসের সাথে প্রফিট যোগ করলে এই সেলিং প্রাইস অর্থাৎ 160 টাকা পাবো। তো প্রশ্নে তো আপনাকে বলতেছে যে এই 160 টাকায় বিক্রি করলে 6 সমস্ত 2/3% টাকা আমার প্রফিট হবে। এই 6 সমস্ত 2/3%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/15। 1/15। তো আমরা গতকাল শিখছি যে লাভের বিষয় বা ক্ষতির বিষয়গুলো সাধারণত কস্ট প্রাইসের সাপেক্ষে হয়। তার মানে এখানে যে 1 টাকা লাভ হচ্ছে, এটা কার সাপেক্ষে হচ্ছে? 15 সাপেক্ষে। তার মানে এখানে 15 হচ্ছে কস্ট প্রাইস, আর এই 1 হচ্ছে আমার প্রফিট। তাহলে এই যে কস্ট প্রাইস 15,
এই এক প্রফিট, টোটাল মিলে কত 160 টাকা। তার মানে 15 আর 1 16, 16 সমান সমান যদি 160 হয়, 1 সমান সমান 10, তাহলে এই 15 অর্থাৎ কস্ট প্রাইস কত, আপনি বলবেন যে ভাই 150 টাকা। অর্থাৎ এই যে তার 160 টাকার জিনিস সে আমার কাছে বিক্রি করতেছে, কিন্তু 160 টাকার জিনিস তো আগে তাকে কিনতে হয়েছে, ওই দোকানদারকে কিনতে হয় নাই, কিনতে হয়েছে। তো সে কিনছে কত টাকা দিয়ে, 150 টাকা দিয়ে কিনছে, 150। তাহলে 150 টাকা দিয়ে সে কতটুকু জিনিস কিনছে, কতটুকু বাদাম কিনতে পারছে। তখন আমরা এই যে এখানে চলে যাব যে ভাই সে 200 টাকা দিয়ে জিনিস কিনতেছে 2000 গ্রাম বা 2 কেজি। তাহলে সে জিনিস কিনছে কত টাকার, 150 টাকার। তার মানে 150 টাকা দিয়ে সে কতটুকু বাদাম কিনতে পারবে, আপনি বলবেন যে ভাই 1500 গ্রাম বাদাম কিনতে পারবে। 1500 গ্রাম, 1500 গ্রাম। অর্থাৎ তার দেয়ার কথা 2000 গ্রাম, কিন্তু সে আমার কাছে বিক্রি করছে মূলত 1500 গ্রাম। অর্থাৎ বলতেছে যে 2 কেজি দিছি বা 2000 গ্রামই দিছি, কিন্তু সে ওজনে কম দিচ্ছে কত, 500 গ্রাম কমে 1500 গ্রাম দিচ্ছে আমাকে। তো এই 1500 গ্রামের মধ্যে সে আমাকে 850 গ্রাম দিছে, তাহলে সে আমাকে আর কত গ্রাম দেয় এইটা বের করতে বলছে। তো 1500-র ভিতরে যদি 850 দেয়, তাহলে বাকিটার ওজন কত হবে, 650 গ্রাম হবে না? বাকিটার ওজন কত, 650 গ্রাম হবে। এবার বুঝে আসছে ভাই বিষয়টা? মূল কথা মানে আপনার ওই ইয়েতে লেখা ছিল 1 কেজি, লেখা আছে 1 কেজি, কিন্তু আসলেই ওইটার ওজন হচ্ছে 850 গ্রাম। আরেকটাতেও লেখা ছিল আপনার 1 কেজি, কিন্তু এই 1 কেজি লেখা আছে ঠিক, কিন্তু এটার অ্যাকচুয়াল ওজন কত সেটা জানতাম না। তো আমি দেখতে পাচ্ছি যে দুইটা মিলে আমাকে 2000 গ্রামের জায়গায় দিচ্ছে 1500 গ্রাম। তো 1500 গ্রামের ভিতরে আমি 850 গ্রাম পাইছি, তার মানে বাকিটার ওজন কত হবে, 1500 থেকে এই 850 বিয়োগ করে দিলে আমি উত্তর পেয়ে যাব যে বাকিটার ওজন হচ্ছে আমার 650 গ্রাম। ঠিক আছে? 131-এ যান। দেখেন 131-এ বলা হচ্ছে যে এ ম্যানুফ্যাকচারার সোল্ড এ মেশিন টু এ হোলসেল ডিলার অ্যাট আ প্রফিট অফ 10%. The wholesale dealer sold it to a retailer at a profit of 20%. While transporting, some defect occurred in the machine and hence the retailer sold it at a loss of 5%. The customer paid Taka 627. Find the cost of the machine for the manufacturer. বলা হচ্ছে যে একটা মেশিন ম্যানুফ্যাকচারার বা উৎপাদনকারী পাইকারি বিক্রেতার কাছে 10% লাভে বিক্রি করবে, পাইকারি বিক্রেতা আবার খুচরা বিক্রেতার কাছে 20% লাভে বিক্রি করবে। খুচরা বিক্রেতা যখন সেটা দোকানে নিয়ে আসবে, তো পরিবহনের সময় এই মেশিনটার কিছু অংশ নষ্ট হয়ে যায়, যার কারণে খুচরা বিক্রেতা কাস্টমারের কাছে 5% ক্ষতিতে বিক্রি করে দেয়। তো বলতেছে যে কাস্টমার যদি ওই মেশিনের জন্য 627 টাকা পে করে, অর্থাৎ কাস্টমার যদি 627 টাকা দিয়ে কেনে, তাহলে উৎপাদনকারী ওই মেশিনটা কত টাকায় কিনেছিল বা উৎপাদনকারীর ওই মেশিনটা উৎপাদন করতে কত টাকা খরচ হয়েছিল, এটা আমাকে বের করতে হবে, এটা আমাকে বের করতে হবে। তো ভাই এগুলো খুব সহজ জিনিস, এগুলো আমরা পার্সেন্টেজে দেখছি। খেয়াল করেন, আমি তো জানি না যে প্রথমে উৎপাদনকারীর কাছে কত টাকা দাম ছিল মেশিনটার, এটা জানি না, ধরে নিচ্ছি যে পি টাকা দাম ছিল। তাহলে উৎপাদনকারী পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করছে 10% লাভে। তো 10% লাভ মানে কত, 100-র উপরে 10%। তারপরে পাইকারি বিক্রেতা আবার খুচরা বিক্রেতার কাছে 20% লাভে বিক্রি করছে, তার মানে কত, 120/100। আবার খুচরা বিক্রেতা কাস্টমারের কাছে সেটা 5% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে কত, 95/100। আলটিমেটলি দাম দাঁড়াইছে কত, এই যে 627 টাকা দাম দাঁড়াইছে। ঠিক আছে? তো এখান থেকে আমাকে এই পির ভ্যালুটা বের করতে হবে যে পি সমান সমান কত। তাহলে এই যে দেখেন 627 গুণন এই যে 10/11, এখানে হয়ে যাবে হচ্ছে আপনার 5/6, এখানে হয়ে যাবে হচ্ছে আপনার 20/19। ঠিক আছে? এখন ক্যালকুলেশন করেন, 11 এটার ভিতরে কতবার যাবে, 5×11 55, 5×11 55, 7×11 77, 57 বার যাবে।
19 57-র ভিতরে 3 বার যাবে, 3 এটার ভিতরে 2 বার যাবে, 2 এটার ভিতরে 5 বার যাবে। তাহলে পি সমান সমান কত? এই যে 5 5 25, 25 আর 20 হয়ে যাবে কত? এই যে 500 টাকা। তার মানে উৎপাদনকারী এই জিনিসটা 500 টাকায় উৎপাদন করেছিল বা 500 টাকায় কিনে নিয়ে আসছিল। $137,000। এই ম্যাথটা খুব ভালো করে বুঝবেন, ঠিক আছে? 137 নম্বরটা আসলে আপনার মানে চিন্তাটা কতটা সূক্ষ্ম হইতে হবে যদি আপনি রেজাল্টটা খুব দ্রুত বের করতে চান, খুব সহজে বের করতে চান। তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে 137 নম্বর ম্যাথ। কারণ আপনি যদি এই 137-এর সমাধানটা যদি আপনি আগারওয়ালের বইয়ে দেখেন, ঠিক আছে, 137 নম্বর ম্যাথের সমাধানটা যদি আগারওয়ালের বইয়ে দেখেন তাহলে খুব বিদঘুটে লাগবে বিষয়টা, যে এত কিছু করতে হয়। আসলে এত কিছু করতে হয় না, তার জন্য দরকার জাস্ট আপনি একটু চিন্তা করবেন প্রশ্নটা নিয়ে, তাহলেই হয়ে যাবে। এখানে বলা হচ্ছে যে বিনীত ক্যালকুলেটস হিজ প্রফিট পার্সেন্টেজ অন দ্য সেলিং প্রাইস। বিনীত তার লভ্যাংশের হিসাব করবে কার উপরে? বিক্রয় মূল্যের উপরে। দেখেন বলছিলাম গতকালকে যে যখন বিক্রয় মূল্যের উপরে লাভ বা লসের হিসাব করতে বলা হবে তখন সেটা প্রশ্নে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। তো এখানে বলতেছে যে বিনীত তার লভ্যাংশের হিসাব করবে বিক্রয় মূল্যের উপরে, whereas রোশান ক্যালকুলেটস হিজ প্রফিট অন দ্য কস্ট প্রাইস। যেখানে রোশান তার লভ্যাংশের হিসাব করবে ক্রয় মূল্যের উপরে। দে ফাইন্ড দ্যাট দ্য ডিফারেন্স অফ দেয়ার প্রফিটস ইজ টাকা 275। তারা দেখলো যে তাদের দুইজনের লভ্যাংশের পার্থক্য হচ্ছে 275 টাকা। ইফ দ্য সেলিং প্রাইস অফ বোথ অফ দেম আর দ্য সেম, বলতেছে যে তাদের দুইজনের এই দুইটা জিনিসের বিক্রয় মূল্য কি হবে? সমান হবে। তাদের দুইজনের বিক্রয় মূল্যই কি? সমান হবে। অ্যান্ড বিনীত গেটস 25% প্রফিট, বিনীতের 25% লাভ হবে, whereas রোশান গেটস 15% প্রফিট, আর রোশানের লাভ হবে কত? 15%। ফাইন্ড দেয়ার সেলিং প্রাইস, তাদের বিক্রয় মূল্য কত এটা বের করতে হবে। ভাই খুব খেয়াল করে দেখেন, আমরা প্রথমে যদি বিনীতের হিসাবটা বের করি এখানে, যে বিনীত এখানে লাভ করবে কত? 25%। কার উপরে লাভ করবে? সেলিং প্রাইসের উপরে। এই 25% মানেই আমরা কত জানি? যে 1/4, অর্থাৎ 4 টাকার উপরে সে 1 টাকা লাভ করবে। তো বিনীত লাভের হিসাব করবে হচ্ছে সেলিং প্রাইসের উপরে। তার মানে এখানে এই 4টা হচ্ছে তার সেলিং প্রাইস, এইটা হচ্ছে তার প্রফিট। তাহলে এই যে সেলিং প্রাইস 4 টাকা, প্রফিট হচ্ছে 1 টাকা, তাহলে কস্ট প্রাইসটা কত? আপনি বলবেন যে ভাই কস্ট প্রাইস হচ্ছে 3 টাকা। কস্ট প্রাইসটা কত? 3 টাকা। এটা গেল হচ্ছে বিনীতের ব্যাপার। এরপরে আসেন রোশানের কথা বলা হচ্ছে, যে রোশান লাভ করবে কত ভাই? 15% লাভ করবে। 15%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 15%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 3/20। এবং রোশান তার লভ্যাংশের হিসাব করবে কার উপরে? কস্ট প্রাইসের উপরে। তো এখানে 20 টাকার উপরে 3 টাকা প্রফিট, তার মানে এই 20 হচ্ছে তার কস্ট প্রাইস আর এই 3 হচ্ছে তার কি? প্রফিট, তাই না? তাহলে এখানে তার সেলিং প্রাইসটা কত হবে? আপনি বলবেন যে 20 আর 3-এ 23 টাকা, প্রফিট হচ্ছে 3 টাকা, কস্ট প্রাইস হচ্ছে 20 টাকা। এই তো বলবেন নাকি? এখন প্রশ্নে বলতেছে যে দুইজনের সেলিং প্রাইসটাই কি হবে? সমান হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিনীতের সেলিং প্রাইস 4, রোশানের সেলিং প্রাইস কত? 23। এটা কি সমান আছে? সমান আছে? সমান নাই, কিন্তু প্রশ্ন বলতেছে যে সমান হবে। তাহলে এই দুইটাকে সমান করা লাগবে। সমান কিভাবে করা যায়? খুব সহজ বুদ্ধি ভাই। এই রোশানের এই যে সেলিং প্রাইস 23, এই 23 দিয়ে বিনীতের সেলিং প্রাইসকে গুণ করে দিব, আবার বিনীতের সেলিং প্রাইস এই 4 দিয়ে রোশানের সেলিং প্রাইস এই 23-কে গুণ করে দিব। তাহলে দুইটা সমান হবে। এখন কথা হচ্ছে যে শুধু একটার সাথে গুণ করলে হবে না,
শুধুমাত্র সেলিং প্রাইসের সাথে গুণ করলে হবে না, কারণ সেলিং প্রাইসে পৌঁছাইতে গেলে কস্ট প্রাইস লাগবে, প্রফিট লাগবে। তার মানে এই দুইটার সাথেও আপনাকে কি করতে হবে, 23 দিয়ে গুণ করে দিতে হবে। এইটার সাথেও 4 দিয়ে, এইটার সাথেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখেন 4 23 92, এখানেও 4 23 সেলিং প্রাইস 92। এবার কিন্তু সমান সমান হয়েছে। এখানে প্রফিট হচ্ছে এর 23 টাকা, এর প্রফিট কত 12 টাকা। এর কস্ট প্রাইস কত 3 23 হচ্ছে আপনার 69 টাকা, এর কস্ট প্রাইস কত 4 20 হচ্ছে 80 টাকা। বোঝা গেছে ভাই হিসাবটা? তাহলে দেখেন বিনীতের সেলিং প্রাইসও 92 টাকা, রোশনের সেলিং প্রাইসও 92 টাকা। প্রশ্নে বলছে সমান হওয়া লাগবে, সমান করে দিছি। এরপরে প্রশ্নে বলতেছে যে বিনীত আর রোশান এই দুইজনের লাভের পার্থক্য হবে কত টাকা, 275 টাকা। লাভের পার্থক্য কত, 275। এখানে বিনীতের লাভ হচ্ছে 23 টাকা, রোশানের লাভ হচ্ছে 12 টাকা। দুইটার পার্থক্য কত, 275। 23 আর 12 পার্থক্য কত, 11। 11 সমান সমান যদি 275 হয়, তাহলে 1 সমান সমান কত, আপনি বলবেন যে ভাই 25 টাকা। কারণ 11 দিয়ে 275-কে ভাগ করলে আমরা কত পাই, 25 পাই। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে ভাই তাদের বিক্রয় মূল্য কত, তাহলে তাদের বিক্রয় মূল্য কত টাকা, 92 না? তাহলে এক পার্ট যদি 25 হয়, তাহলে 92 পার্ট কত হবে, 92 এর সাথে 25-কে গুণ করে দেন। 92 এর সাথে 25-কে গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব 2300 টাকা। এই 2300 হচ্ছে তাদের বিক্রয় মূল্য। একশো 38-এ চলে যান। দেখেন 138-এ বলা হচ্ছে যে এ ক্লোক ওয়াজ সোল্ড ফর টাকা 144 ইফ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট ওয়াজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস, দ্য কস্ট অফ দ্য ক্লোক ওয়াজ। বলা হচ্ছে যে একটা ঘড়ির বিক্রয় মূল্য 144 টাকা। এখন ঘড়িটার লভ্যাংশ আর ক্রয় মূল্য দুইটাই হচ্ছে সমান। ঘড়ির লভ্যাংশ যা, ক্রয় মূল্যও হচ্ছে সমান। এখন বলতেছে যে দ্য কস্ট অফ দ্য ক্লক ওয়াজ, তাহলে ঘড়িটার দাম কত। দেখেন এখানে আমি ছোট্ট একটা টেকনিক শিখাই দিব, ঠিক আছে? এটা একটা শর্টকাট বলতে পারেন, শর্টকাটও শিখাই দিব। আর যদি শর্টকাট মনে না থাকে, তাহলে এই ম্যাথটা সাধারণত আপনার প্রিলিমিনারি পরীক্ষা আসে, তখন আপনি অপশন টেস্ট করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমি কেন অপশন টেস্ট করব বা আমি কেন শর্টকাট ফলো করব। কারণ হচ্ছে এই যে এখানে আপনার কস্ট প্রাইসটা কত এটাও দেওয়া নাই, আবার লভ্যাংশ কত এটাও দেওয়া নাই। কিন্তু প্রশ্ন বলতেছে যে কস্ট প্রাইস যা হবে, অর্থাৎ কস্ট প্রাইস যদি আপনি এক্স টাকা ধরেন, তাহলে আপনার প্রফিট পার্সেন্টেজকে ধরতে হবে কত, X% ধরতে হবে। অর্থাৎ কস্ট প্রাইস যেই ভ্যালুটা মানে ক্যারি করবে, আপনার প্রফিট পার্সেন্টেজটাও সেই ভ্যালুটাই ক্যারি করবে। এবং আমরা এটা জানি যে কস্ট প্রাইসের সাথে যখন আমরা এই প্রফিটকে যোগ করে দিব, তখন আমরা সেলিং প্রাইস পাবো। তো প্রশ্নে সেলিং প্রাইসটাই দেওয়া আছে 144 টাকা। আমাকে এখানে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করা লাগবে। তার মানে আমি যদি ইকুয়েট করে করতে চাই, তাহলে কস্ট প্রাইস হচ্ছে এক্স টাকা, প্রফিট কত, এই X% অফ এক্স সমান সমান 144। এই ইকুয়েশনটা আপনাকে সমাধান করতে হবে। এই ইকুয়েশনটা আপনাকে কি করতে হবে, সমাধান করতে হবে। তো এই ইকুয়েশনটা সমাধান করতে গেলে আপনার সময় ব্যয় হবে। এই ইকুয়েশনটা সমাধান করতে গেলে আপনার সময় ব্যয় হবে, এত সময় আপনি প্রিলিমিনারিতে পাবেন না। বেটার অপশন হচ্ছে এরকম যে এই যে 144 টাকা বিক্রয় মূল্য, এই 144-কে আমরা এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে করে আমি 144 পাই, এবং যেই দুইটা সংখ্যা দিয়ে গুণ করলে 144 পাওয়া যাবে তাদের মধ্যেকার পার্থক্য 10 হবে। তাদের মধ্যেকার পার্থক্য কত হবে, 10 হবে। তাহলে আপনি বলতে পারেন যে ভাই একটা ভ্যালুকে যদি আমি 18 ধরি, আরেকটাকে যদি আমি 8 ধরি, 8 আর 18 গুণ করলে তো আমি 144 পাই। এইরকম হইতে হবে। এখানে জাস্ট কয়েকটা সংখ্যা আপনাকে বারবার দিবে, এবং সেই সংখ্যাগুলো আপনি খুব সহজে মানে এই নির্ণয়গুলো করতে পারবেন। যেমন ইন্ডিয়াতে আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার
ওটা কত ছিল, 196 নাকি শুধু 96 ছিল, শুধু 96 ছিল, 96 টাকা বিক্রয় মূল্য দেওয়া থাকে। তো এই 96কে আপনি এই দুই ভাগে ভাগ করতে পারবেন না, যে একটাকে যদি আমি 16 ধরি আর একটাকে আমি 6 ধরবো, তাহলে মাঝখানে এই দুইটা সংখ্যার গ্যাপ অলওয়েজ কত হইতে হবে, 10 হইতে হবে। সাধারণত এই দুইটা সংখ্যা দিয়ে বেশি দেয়। তারপরেও শর্টকাট শিখে নেন যে 144 আমার বিক্রয় মূল্য, এই 144 আমি মানে দুইটা ভাগে ভাগ করব, এমন দুইটা সংখ্যায় ভাগ করব যাতে করে এই দুইটা সংখ্যা গুণ করলে 144 পাই, এবং এই দুইটা সংখ্যার পার্থক্য যাতে আমার 10 হয়। এরপরে কি করব, এরপরে হচ্ছে এই যে দুইটা সংখ্যার পার্থক্য 10, এই 10 দিয়ে আপনি এই 18কে গুণ করবেন, এই 10 দিয়ে আপনি এই 8কে গুণ করবেন, তাহলে 18 10-এ এখানে 180 হবে, 8 10-এ এখানে 80 হবে। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে ভাই তোমার কস্ট প্রাইস কত, এখন আপনি বলতে পারবেন না যে কস্ট প্রাইস কত। এখন যদি এরকম কনফিউজ লেগে যায় যে ভাই কস্ট প্রাইস কোনটা হবে, 180 হবে নাকি 80 হবে, কোনটা হবে, তাহলে কথা হচ্ছে যে ভাই যেহেতু সেলিং প্রাইস দেওয়াই আছে আপনার 144 টাকা, আর প্রশ্নে বলতেছে যে লাভ হবে, তার মানে কস্ট প্রাইস তো 180 হওয়ার প্রশ্নই আসে না। সেলিং প্রাইস 144 টাকায় হইলেই আমার লাভ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তো কস্ট প্রাইস 180 হওয়ার প্রশ্নই আসে না। তার মানে কস্ট প্রাইস হবে ছোটটা, অর্থাৎ 80 টাকা। এখানে 80 টাকায় হচ্ছে আমার কি হবে, কস্ট প্রাইস হয়ে যাবে। এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে। আর যদি কনভেনশনাল ওয়েতে করতে চান যে না আমি অঙ্ক সমাধান করব, তাইলে এটা ঠিক আছে। আর যদি চিন্তা করেন যে না আমি হিট অ্যান্ড ট্রায়ালে যাবো, অর্থাৎ অপশন টেস্ট করব, তাহলে আপনি অপশন টেস্টও করতে পারেন। যেমন এই অঙ্কের প্রথম অপশনে কত দেয়া আছে, 72 দেওয়া আছে প্রথমটাতে, অপশন বিতে দেওয়া আছে 80। তো অপশনে যেগুলো দেওয়া আছে এগুলো সব কিন্তু কস্ট প্রাইস, অপশনে যেগুলো দেওয়া আছে এগুলো সব হচ্ছে কস্ট প্রাইস। তো আমরা জানি যে কস্ট প্রাইস আর হচ্ছে প্রফিট পার্সেন্টেজ এই দুইটার নিউমেরিক্যাল ভ্যালু কি হবে, সেম হবে। তাহলে আমি যদি প্রথমটাকে ধরে একটু কাজ করি যে 72 হচ্ছে আমার কস্ট প্রাইস, এরপরে 72 আবার 72% হিসাব করলে আমি সারা জীবনেও 144 পাবো না, আমি সারা জীবনেও এখানে কি পাবো না, 144 পাবো না। কারণ এই 72-র সাথে যখন 72% আমি ক্যালকুলেশন করে যোগ করব, এখানে একটা ডেসিমাল নাম্বার পাবো, এখানে কি পাবো, একটা ডেসিমাল নাম্বার পাবো। দেখেই বোঝা যাইতেছে এখানে ডেসিমাল নাম্বার পাবো। নিউমেরিক্যালি ইকুয়াল বলতে বোঝাচ্ছে যে আপনার কস্ট প্রাইস যদি 72 টাকা হয়, তাহলে প্রফিট পার্সেন্টেজও 72% হবে। আপনার কস্ট প্রাইস যদি এই যে, তার মানে এই 72 ধরে হচ্ছে না, 144 মিলে না, তার মানে অপশনে বাদ। এরপর আসুন অপশন বিতে, যে আমার কস্ট প্রাইসও 80 টাকা, আমার প্রফিট পার্সেন্টেজও কত, 80% হবে। তাহলে খেয়াল করেন এই যে 80 যোগ 80% অফ 80 ইজ ইকুয়াল টু কত হয়। তো 80% অফ 80 কত হয়ে যাবে, 80, 8 8 কত হয়ে যায়, 64। 80 আর 64 যোগ করলে এই যে 144 হয়, যেটা আমার প্রশ্নের সাথে মিলে, যেটা আমার কিসের সাথে মিলে, প্রশ্নের সাথে মিলে। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে এটার জন্য দুইটা অপশন, একটা হচ্ছে কনভেনশনাল ওয়ে, একটা হচ্ছে আপনার অপশন টেস্ট, আর একটা হচ্ছে ওই শর্টকাট, ঠিক আছে। একশো 41-এ চলে যান। একশো 48-এ বলতেছে যে এ ম্যান বাইস অ্যান আর্টিকেল ফর টাকা 10% লেজ, দেন ইটস ভ্যালু, অ্যান্ড a man buys an article for 10% less than its value and sells it for টাকা 10% more than its value, his gain or loss percentage। বলতেছে যে একজন মানুষ যদি একটা জিনিস মূল দামের চেয়ে 10% কম দামে কিনে আর মূল দামের চেয়ে 10% বেশি দামে বিক্রি করে, তাহলে তার লাভ বা লসের হার কত হবে, ঠিক আছে ভাই। খেয়াল করেন এখানে মূল দাম কত এটা আমাদের জানা নাই, জিনিসটার অ্যাকচুয়াল প্রাইস কত এটা জানি না। তো ঠিক আছে আমি ধরেই নিচ্ছি যে জিনিসটার অরিজিনাল প্রাইস বা অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে আমার 100 টাকা, 100 টাকা। তো আমার কস্ট প্রাইস কত বলতেছে যে মূল দামের চেয়ে 10% কম দামে কিনবো, মূল দামের চেয়ে 10% কম দামে। তো মূল দাম আমার 100 টাকা, যদি 10% কমে কিনি
তার মানে 90 টাকা দিয়ে কিনবো। আর সেল করব কত? সেল করব কত বলতেছে যে মূল দাম যা তার চেয়ে 10% বেশি দামে সেল করবা। তো মূল দাম হচ্ছে আমার 100 টাকা, 10% বেশি দামে বিক্রি করলে কত টাকায় বিক্রি করতে পারবো? 110 টাকায় বিক্রি করতে পারবো। তো বলা হচ্ছে যে এখন তোমার লাভ হচ্ছে না লস হচ্ছে, বা কত লাভ হচ্ছে। খেয়াল করেন, কিনছি 90 টাকা দিয়ে, বিক্রি করতেছি 110 টাকা দিয়ে, তার মানে আমার লাভ কত? 20 টাকা লাভ হচ্ছে না? 20 টাকা লাভ করতেছি না? এই 20 টাকা কার উপর লাভ করতেছি? এই যে যা দিয়ে কিনছি তার উপর। তার মানে 90-এর ওপরে আমি 20 টাকা লাভ করতেছি। 0 কেটে দিলাম, 200-কে 9 দিয়ে ভাগ করলে এই যে 22 সমস্ত 2/9% আসে। এখন দেখেন অপশনে, অপশনে 22 সমস্ত 2/9% নাই, কিন্তু অপশন ডিতে লেখা আছে যে মোর দেন 20% প্রফিট, অর্থাৎ 20%-এর বেশি প্রফিট হবে। তো 22 সমস্ত 2/9% তো 20%-এর বেশি, তার মানে অপশন ডি উত্তর, যে মোর দেন 20% প্রফিট হবে এখানে। একশো 50 নম্বরে যান। একশো 50-এ বলা হচ্ছে যে এ ওয়াচ ইজ সোল্ড অ্যাট আ প্রফিট অফ 20%। একটা ঘড়ি আপনি 20% লাভে বিক্রি করে দিবেন। ইফ বোথ দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য সেলিং প্রাইস অফ দ্য ওয়াচ আর ডিক্রিজড বাই টাকা 100। বলতেছে যে ঘড়িটার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি 100 টাকা করে কমে যায়, দ্য প্রফিট উড বি 5% মোর, তাহলে লাভ আরও 5% বেশি হবে। অরিজিনাল কস্ট প্রাইস অফ দ্য ওয়াচ ইজ, তাহলে ওই ঘড়িটার প্রকৃত মূল্য কত? ভাই খেয়াল করেন, এখানে বলা হচ্ছে যে ঘড়িটা 20% লাভে আপনি বিক্রি করছেন। এরপরে বলতেছে যে ঘড়ির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয় যদি 100 টাকা করে কমে, তাহলে আপনার 5% লাভ বেশি হবে। তাহলে ঘড়িটার প্রকৃত মূল্য কত এটা আমাকে বের করতে হবে। প্রকৃত মূল্য আমি জানি না। এখন ওই যে প্রথম বাক্যে বলে দিছে যে ঘড়িটা বিক্রি করে আমার 20% লাভ হবে। এই 20% লাভ হওয়া মানে হচ্ছে এই 5 টাকার উপরে 1 টাকা লাভ হবে। 5 টাকার উপরে 1 টাকা লাভ হবে। তো এখানে 5 আর 1 ধরে হিসাব করলে হবে না, কারণ আমাকে বলছে যে কস্ট প্রাইসও 100 টাকা কমবে, আবার বিক্রয় মূল্য 100 টাকা কমবে। তার মানে অনেক একটা বড় সংখ্যা ধরবো, একটা বড় সংখ্যা ধরবো। তো বড় কত ধরতে পারি? যেহেতু এখানে 5 টাকার উপর 1 টাকা লাভ, তার মানে এই 5ই হচ্ছে আমার কস্ট প্রাইস, এটা হচ্ছে আমার প্রফিট। তাহলে এই 5কে আমি ধরে নিলাম যে আমার কস্ট প্রাইস হচ্ছে 500 টাকা, আর এই প্রফিট 1কে আমি ধরে নিলাম যে আমার প্রফিট হচ্ছে 100 টাকা। ঠিক আছে? তাহলে কস্ট প্রাইস হচ্ছে আমার 500 টাকা, প্রফিট হচ্ছে আমার 100 টাকা, তাহলে সেলিং প্রাইস আমার কত হবে? 600 টাকা হবে। 600 টাকা হবে। এখন প্রশ্নে আমাকে বলতেছে যে তোমার এই কস্ট প্রাইসও 100 টাকা কমে যাবে, আবার এই সেলিং প্রাইসও 100 টাকা কমে যাবে। তাহলে ঠিক আছে, 500 টাকা থেকে 100 টাকা কমে গেলে 400 টাকা হয়, 600 টাকা থেকে 100 টাকা কমে গেলে 500 টাকা হয়। তো বলতেছে যে এই যে 100 টাকা করে কমে গেল, এর ফলে আগে যা লাভ করছো তার চেয়ে 5% বেশি লাভ হবে। তো একটু পরীক্ষা করে দেখি যে এখানে আমার কয় পার্সেন্ট বেশি লাভ হচ্ছে। তাহলে 400 টাকা দিয়ে, 400 হচ্ছে আমার কস্ট প্রাইস, 500-তে যদি বিক্রি করি তার মানে 100 টাকা লাভ। তাহলে 400-র উপরে যদি আমি 100 লাভ করি, তার মানে এখানে আমার লাভের পরিমাণ কত? 25% হচ্ছে না? তো প্রশ্নের সত্যের সাথে তো মিলে যায় যে আগে আমি 20% লাভ করতাম, 100 টাকা করে যখন কমে দিছি তখন আমার লাভ কি হচ্ছে? 25% হচ্ছে। তার মানে 5% আমি বেশি লাভ করতে পারতেছি। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে ভাই তোমার অরিজিনাল প্রাইসটা কত, তুমি সেটা বলো। তো অরিজিনাল প্রাইস তো আমি এই যে 500 ধরছিলাম, তার মানে এই 500 ধরাটা আমার কি আছে? ঠিক আছে। তার মানে এই 500 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। একশো 60 নম্বরে যান।
160-এ বলা হচ্ছে যে এ হাউস অ্যান্ড এ শপ ওয়ার সোল্ড ফর টাকা 1 লাখ ইচ। বলতেছে যে একটা বাড়ি আর একটা দোকান প্রতিটা 1 লাখ টাকা করে আপনি বিক্রি করে দিয়েছেন। ইন দিস ট্রানজ্যাকশন দ্য হাউস সেল রেজাল্টেড ইন্টু 20% লস, ওয়ার এজ দ্য শপ সেল রেজাল্টেড ইন্টু 20% প্রফিট। বলতেছে যে বাড়ি বিক্রি করে আপনার 20% ক্ষতি হয়েছে আর দোকান বিক্রি করে আপনি 20% লাভ করছেন। দ্য ইন্টায়ার ট্রানজ্যাকশন রেজাল্টেড ইন, তাহলে এই পুরো ট্রানজ্যাকশনে আপনার লাভ হইলো না ক্ষতি হইলো কি হইলো এটা বের করে রাখেন। একটা জিনিস মাথায় রাখেন, এটাও একটা শর্টকাট শিখিয়ে দেই। মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন আসে, কারণ কনভেনশনাল ওয়েতে করতে গেলে আপনার 1 মিনিট সময় বের হবে, মানে ব্যয় হয়ে যাবে। যখন আপনাকে বলবে যে দুইটা জিনিস একই দামে বিক্রি করে দিচ্ছে, দুইটা জিনিস টাইপ বোঝার চেষ্টা করেন, দুইটা জিনিস একই দামে বিক্রি করতেছে, এখানে বাড়ি আর দোকান প্রতিটাই 1 লাখ করে বিক্রি করে দিচ্ছে এবং একটাতে তার 20% লাভ হচ্ছে, একটাতে তার 20% ক্ষতি হচ্ছে। তার মানে আপনার সেলিং প্রাইস, দুইটা জিনিসের সেলিং প্রাইস যদি সমান হয় এবং দুইটা জিনিসের বিক্রি করার ফলে লাভ লসের পার্সেন্টেজও যদি সমান হয়ে যায়, আপনি শিওর থাকেন 99% ক্ষেত্রে এখানে লস হবে। 99% ক্ষেত্রে এখানে লস হবে, কারণ আজ পর্যন্ত এই টাইপের যত ম্যাট দেখছি আমি, কোথাও লাভ দেখি নাই যে লাভ হয়েছে, সব জায়গায় লস হয়েছে, সব জায়গায়। ঠিক আছে, তো এখানে এই লস পার্সেন্টেজ বের করার একটা সহজ উপায় হচ্ছে, আপনি এই যে লাভ হয়েছে 20% একটা বিক্রি করে আর একটা বিক্রি করে তার 20% ক্ষতি হয়েছে, এই যে কমন গেইন অর লস পার্সেন্টটা, এই লস আর গেইন পার্সেন্টটাকে আপনি উপরে লিখবেন, অর্থাৎ 20কে উপরে লিখবেন আর এই 20কে 10 দিয়ে ভাগ করে দিবেন, দিয়ে ওপরে বর্গ করবেন। তাহলে 10 দিয়ে 20কে ভাগ করলে 2 পাওয়া যায়, 2 এর উপরে বর্গ করলে কত পাওয়া যায়, এই যে 4 পাওয়া যায়। তার মানে তার 4% ক্ষতি হবে। এই ট্রানজ্যাকশনে তার কি হবে ভাই, 4% টাকা ক্ষতি হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে ভাই যদি এখানে 20 না থেকে অন্য কোনো কিছু থাকতো, যে সংখ্যাই থাকুক, যে সংখ্যায় থাকুক, এখানে ওপরে ওই লাভ লসের ওই ইয়ে হবে আর নিচে 10 হবে, এই 10 কখনোই চেঞ্জ হবে না। ঠিক আছে, এখানে যদি 20-এর জায়গায় যদি 30 বলতো আমি 30 লিখতাম, 30-এর জায়গায় যদি আমাকে 16 বলতো আমি 16 লিখতাম। ঠিক আছে, অর্থাৎ লাভ লসের পার্সেন্টেজ যেটা থাকবে সেইটা আমি ওপরে লিখে তাকে 10 দিয়ে ভাগ করে স্কোয়ার করে দিব। তাহলে এখানে কি হচ্ছে, 4% ক্ষতি হচ্ছে। সাধারণত ম্যাক্সিমাম প্রশ্নে এটাই জিজ্ঞাসা করে যে তার কত পার্সেন্ট লাভ হবে না ক্ষতি হবে, তখন উত্তর হইতো 4%। কিন্তু এই প্রশ্ন একটু ঘুরাই দিছে, অপশনে 4% না দিয়ে এটার একটা ভ্যালু বের করতে বলছে। তো খেয়াল করে দেখেন ভাই, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে যে ধরে নেন যে ওই দুইটা জিনিস, বাড়ি আর হচ্ছে দোকান, আপনি 100% টাকা দিয়ে কিনছেন। বাড়ি আর দোকান আপনি কিনছেন কত টাকা দিয়ে, 100% টাকা দিয়ে। এটা হচ্ছে আপনার কস্ট প্রাইস, 100% টাকা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি 4% ক্ষতি হয়ে গেছে আপনার এই দুইটা বিক্রি করে। তাহলে আপনার সেলিং প্রাইস কত হবে ভাই, সেলিং প্রাইস কত হবে? আপনি বলবেন 100 টাকা দিয়ে কিনছিলাম, 60 টাকা ক্ষতি হয়ে গেল, তার মানে 96 টাকায় আমি জিনিসটা বিক্রি করছি। তাহলে আমাদের এখানে যেটা 96% আমার সেলিং প্রাইস, প্রশ্নে সেই সেলিং প্রাইসটা কত? প্রশ্নে সেলিং প্রাইস কত? বাড়ির দাম 1 লাখ, দোকানের দাম 1 লাখ, মানে 1 লাখ করে বিক্রি করছেন। তাহলে 1 লাখ আর 1 লাখ কত হয়ে যায়, 2 লাখ হয় না? তাহলে এই যে আমি 2 লিখলাম। তো 96%-এর মান যদি 2 হয়, আমাকে বের করতে হবে যে ক্ষতির পরিমাণটা কত। তো ক্ষতি কত করছি ভাই, 4% ক্ষতি করছি না? তাহলে 96%-এর মান 2 হলে 4-এর মান কত হবে এখানে, 4 দুগুণ 8, 8 এই 96-এর ভিতরে যাবে হচ্ছে 12 বার, তার মানে এই যে 1/12 লাখ টাকা আমার কি হবে, ক্ষতি হয়ে যাবে। এই 1/12 লাখই হচ্ছে আপনার এই প্রশ্নের সঠিক উত্তর। এই যে দেখেন লেখা আছে যে লস অফ 1/12 লাখ, অপশন বি। একশো 67-তে যান।
দেখেন 167তে বলা হচ্ছে যে ইফ এ পার্সন মেক্স এ প্রফিট অফ 10% অন 1/4 অফ দ্য কোয়ান্টিটি সোল্ড অ্যান্ড আ লস অফ 20% অন দ্য রেস্ট, দেন হোয়াট ইজ দ্য এভারেজ পার্সেন্ট প্রফিট অর লস। বলা হচ্ছে যে একজন মানুষ 1/4 জিনিস 10% লাভে বিক্রি করবে, আর বাকি অংশটা 20% ক্ষতিতে বিক্রি করবে। তাহলে তার গড়ে লাভ বা লসের হার কত, এটা আমাকে বের করতে হবে। মূল কথা যে ওভারঅল তার লাভ হচ্ছে কত বা লস হচ্ছে কত পার্সেন্ট, এটা দেখাতে হবে। তো এই যে বলছে যে 1/4 জিনিস 10% লাভে বিক্রি করব, এই যে এখানে ফ্র্যাকশনটা 1/4, তার মানে ধরে নেন যে তার কাছে ভাই 4টা জিনিস আছে, 4টা জিনিসের ভিতরে একটা জিনিস সে 20% লাভে বিক্রি করবে। তাহলে বিক্রি করার আগে আমার দরকার যে তার কস্ট প্রাইস কত, কিনছে কত টাকা দিয়ে। কারণ কস্ট প্রাইস না বের করতে পারলে আমি তো বলতে পারবো না যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে সে এই 4টা জিনিসের প্রত্যেকটা জিনিস 100 টাকা করে 400 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, এটা হচ্ছে তার কস্ট প্রাইস। এখন এই একটা জিনিস সে বিক্রি করতেছে কিসে, ওই যে বলে দিচ্ছে যে 10% লাভে বিক্রি করতেছে। তার মানে 100 টাকা দিয়ে কিনে 110 টাকায় বিক্রি করে দিচ্ছে। তার মানে এই 110 হচ্ছে সেলিং প্রাইস। আর বাদ বাকি যে এই 3টা জিনিস বিক্রি করবে কিসে, 20% ক্ষতিতে। তার মানে 100 টাকার জিনিস 20 টাকা ক্ষতিতে 80 টাকা করে বিক্রি করবে। তাহলে 380 কত হয়ে যায়, 240 হয়ে যায়। তাহলে এই যে 4টা জিনিসের টোটাল সেলিং প্রাইস কত হবে, 200, 340, 350, 350 টাকা। তাহলে দেখেন এখানে তার ক্ষতি হচ্ছে না ভাই, ক্ষতি হচ্ছে। 400 টাকা দিয়ে কিনে নিয়ে এসে 350 টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে, তার মানে এখানে তার ক্ষতি হচ্ছে। তো ক্ষতির হারটা কত, এই যে 400 টাকা সাপেক্ষে হিসাব করতে হবে, এখানে 50 টাকা ক্ষতি, গুণন হচ্ছে 100, 50 এটার ভিতরে 8 বার, 8 100-র ভিতরে যাবে হচ্ছে 12.5 বার। তার মানে এখানে তার 12.5% ক্ষতি হয়ে যায়। একশো 70-এ যান। একশো 70-এ বলতেছে if a shopkeeper sells 1/3 of his goods at a profit of 14%, 3/5 of the goods at a profit of 17.5%, and the remaining at a profit of 20%, then his profit on the whole is equal to, বলতেছে যে একজন দোকানদার তার কাছে থাকা জিনিসের 1/3 জিনিস 14% লাভে বিক্রি করবে, 3/5 জিনিস 17.5% লাভে বিক্রি করবে, আর বাকি জিনিস 20% লাভে বিক্রি করবে। তাহলে ওই দোকানদারের সর্বসাকুল্যে কত টাকা লাভ হবে, সর্বসাকুল্যে কত টাকা মানে হচ্ছে কত পার্সেন্ট লাভ হবে, এটা জিজ্ঞাসা করছে। এখন কথা হচ্ছে যে ওই দোকানদারের কাছে আছে কয়টা জিনিস। তো এখানে আমরা দুইটা ফ্র্যাকশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 1/3 আর একটা হচ্ছে 3/5। তো এই 3 আর এই 5, এই দুইটার এলসিএম হচ্ছে 15। আমি ধরে নিব যে ওই দোকানদারের কাছে জিনিস আছে কয়টা, 15টা জিনিস আছে। তাহলে এই 15টা জিনিসের প্রত্যেকটা জিনিস সে ধরলাম 100 টাকা করে কিনছে, তাহলে তার কস্ট প্রাইস কত, আপনি বলবেন যে ভাই 1500 টাকা, এটা হচ্ছে তার কস্ট প্রাইস। এখন বলতেছে যে এই 15টা জিনিসের মধ্যে 1/3 জিনিস সে 14 টাকা করে বিক্রি করবে। তাহলে 15-র 1/3 কত, 5। তাহলে 100 টাকার জিনিস 14% লাভ, অর্থাৎ 114 টাকায় বিক্রি করলে 570 টাকা দিয়ে বিক্রি করবে। আবার বলতেছে যে 3/5 জিনিস, 15-র 3/5 কত, 9। এই 9টা জিনিস সে বিক্রি করবে 17.5% লাভে। 17.5% লাভ মানে হচ্ছে 117 টাকা 50 পয়সা, হিসাব পরে করতেছি। তাহলে টোটাল জিনিস হচ্ছে 15টা, 15টার ভিতরে 9 5 14 চলে গেল, হাতে থাকলো একটা। এই একটা জিনিস সে বিক্রি করবে কততে, 20% লাভে। 100-র উপরে 20% লাভ মানে হচ্ছে 120 টাকা দিয়ে বিক্রি করবে। এখন আসেন 9-এর সাথে 117.5-কে গুণ করে দিই। 9-এর সাথে 117.5-কে গুণ করে দিলে আমরা পেয়ে যাব হচ্ছে 1057 টাকা 50 পয়সা, 1057 টাকা 50 পয়সা পেয়ে যাব।
তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে তাহলে তার প্রফিট পার্সেন্টেজটা কত। এখানে প্রফিট পার্সেন্টেজটা কত হবে এটা বের করতে হবে। তো প্রফিট পার্সেন্টেজ বের করবো হচ্ছে কস্ট প্রাইসের ওপরে। কস্ট প্রাইস হচ্ছে আমার 1500 টাকা, আর এই তিনটার সেলিং প্রাইস কত দেখেন, এই যে 1057 টাকা 50 পয়সা যোগ 570 যোগ 120, টোটাল সেলিং প্রাইস হচ্ছে 1747.50 পয়সা। টোটাল সেলিং প্রাইস হচ্ছে 1747 টাকা 50 পয়সা। তাহলে আপনার লাভ কত? আপনি বলবেন যে এখান থেকে 1500 টাকা বাদ দেন। 1500 টাকা বাদ দিলে এই যে 247 টাকা 50 পয়সা হচ্ছে আমার লাভ। তাহলে এটা পার্সেন্টেজে কত? তাহলে এটা পার্সেন্টেজে কত হবে? এর সাথে 100 গুণ করে একে জাস্ট 1500 দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব কত? এই যে 16.5% টাকা। ঠিক আছে, অর্থাৎ এখানে প্রফিট কত হবে? 16.5%। ক্যালকুলেশনটা করতে হবে। একশো 75-এ যান, অনেকবার আসছে, অনেক জায়গায় আসছে, বিআইবিএমও রিপিট করছে, আবার রিপিট করবে। 175, ঠিক আছে। দেখেন 175 বলতেছে যে এ মার্চেন্ট হ্যাজ 1000 কেজি অফ সুগার, part of which he sells at 8% profit and the rest at 18% profit. He gains 14% on the whole. The quantity sold at 18% profit is, বলতেছে যে একজন বিক্রেতার কাছে, ব্যবসায়ীর কাছে 1000 কেজি চিনি আছে। তো এই 1000 কেজির কিছু অংশ সে 8% লাভে আর কিছু অংশ সে 18% লাভে বিক্রি করে দেয়। তো বলতেছে যে ওভারঅল তার 14% লাভ হয়। তাহলে 18% লাভে সে কত কেজি চিনি বিক্রি করছে এটা আমাদের বের করতে হবে। তাহলে ধরে নেন যে 8% লাভে সে চিনি বিক্রি করছে এক্স কেজি, আর 18% লাভে সে চিনি বিক্রি করছে ওয়াই কেজি। এই এক্স কেজি আর ওয়াই কেজি এই দুইটার সমষ্টিই তো হচ্ছে আপনার 1000 কেজি, তাই না? বলতেছে যে এই দুই ধরনের চিনি বিক্রি করার ফলে ওভারঅল তার 14% প্রফিট হয়েছে। তাহলে 18 থেকে 14 বিয়োগ করলে এই যে 4 পাওয়া যায়, 14 থেকে 8 বিয়োগ করলে এই যে 6 পাওয়া যায়, 2 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে ভাগ করলে 3। তার মানে এই এক্স এর ভ্যালু 2, এই ওয়াই এর ভ্যালু কত? 3। তাহলে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 3 সমান সমান কত? এই যে 1000 কেজি। তাহলে 2 3 5, 5 পার্ট সমান সমান যদি 1000 কেজি হয় তাহলে 1 পার্ট সমান সমান কত? 200 কেজি। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে 18% লাভে কত বিক্রি করলেন। তাহলে 18% লাভে বিক্রি করছে ওয়াই কেজি। ওয়াই কেজির মান কত? এই যে 3 কেজি। তাহলে 3 সমান সমান কত? এই যে 3 200, 600 কেজি। 600 কেজি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে দেখেন আরেকটা মজার অঙ্ক, 179। বুঝতে পারলে অনেক জায়গায় অ্যালিগেশন লাগানো যায়, ঠিক আছে? অনেক জায়গায় আপনি অ্যালিগেশন লাগাইতে পারেন, যেমন পরেরটাতে আমরা অ্যালিগেশন লাগাবো। দেখেন, এ ট্রেডার পারচেজেস এ ওয়াচ অ্যান্ড এ ওয়াল ক্লক ফর টাকা 390। বলতেছে যে একজন বিক্রেতা একটা ঘড়ি আর একটা দেয়াল ঘড়ি কিনছে 390 টাকা দিয়ে। হি সেলস দেম মেকিং এ প্রফিট অফ 10% অন দ্য ওয়াচ অ্যান্ড 15% অন দ্য ওয়াল ক্লক। সে ঘড়ি বিক্রি করলে 10% আর দেয়াল ঘড়ি বিক্রি করে 15% টাকা লাভ করে। হি আর্নস এ প্রফিট অফ 51.50। সে ওভারঅল প্রফিট করে হচ্ছে 51 টাকা 50 পয়সা। দ্য ডিফারেন্স বিটুইন দ্য অরিজিনাল প্রাইসেস অফ দ্য ওয়াল ক্লক অ্যান্ড দ্য ওয়াচ ইজ ইকুয়াল টু। তাহলে বলতেছে যে দেওয়াল ঘড়ি আর হচ্ছে এমনি স্বাভাবিক ঘড়ি এই দুইটার অরিজিনাল
মূল্যের পার্থক্যটা কত এইটা আমাদের বের করতে হবে। খেয়াল করেন, ওয়াচ বিক্রি করে 10%, আর ওয়াল ক্লক বিক্রি করে 15%, 10%, 15% না, 10% এবং 15% টাকা লাভ করে, 10% এবং 15%। এবং বলা হচ্ছে যে এই দুইটা থেকে, এই দুইটা ঘড়ি বিক্রি করে তার ওভারঅল লাভ কত, 51 টাকা 50 পয়সা। কিন্তু আমি যদি এখানে অ্যালিগেশন প্রয়োগ করতে যাই, তাহলে এখানেও আমাকে পার্সেন্টেজের হিসাবটাই দেখাইতে হবে। এখানে তো এই যে ঘড়ি বিক্রি করে আমি 10% টাকা লাভ করছি, আর দেয়াল ঘড়ি বিক্রি করে আমি 15% টাকা লাভ করছি। এই দুইটার একত্রে ভ্যালু কত হচ্ছে, বা গড় ভ্যালু কত হচ্ছে, 51 টাকা 50। এই 51 টাকা 50 পয়সা যে আমি দুই ধরনের ঘড়ি বিক্রি করে লাভ করলাম, তো আমার দুই ধরনের ঘড়ির ক্রয় মূল্যটা কত ছিল? আপনি বলবেন যে ভাই 390 টাকা ছিল। তার মানে এই যে 51 টাকা 50 পয়সা আমি লাভ করছি দুই ধরনের ঘড়ি বিক্রি করে, এই 51 টাকা 50 পয়সা মূলত আমি লাভ করছি এই 390 টাকার ওপরে। ঠিক আছে, 390 টাকার উপরে। তাহলে 390 টাকার উপরে যদি আমি 51 টাকা 50 পয়সা লাভ করি, এইটা পার্সেন্টেজে কত আসবে ভাই? কত পার্সেন্টেজ আমি লাভ করছি? আপনি বলবেন যে এখান থেকে দশমিক তুলে দেন, দিলাম, দিয়ে নিচে দশমিকের জন্য একটা এক, দশমিকের পরে দুইটা ডিজিট আছে, এই যে দুইটা শূন্য, 100 কেটে দিলাম, 0 কেটে দিলাম। এখানে আর কোনো কিছু করা যাবে না, এখানে আর কোনো কিছু করলাম না, এটা এ অবস্থায় রেখে দিলাম। ঠিক আছে, তাহলে যদি আমি এ অবস্থায় রেখে দেই, তাহলে এখানে আমার কত হচ্ছে, ওভারঅল কত লাভ করতেছি? আপনি বলবেন যে 515/39% লাভ করতেছেন। 515/39% আপনি লাভ করতেছেন, তাই না? তাহলে এখন খেয়াল করে দেখেন, এখানে আমার সবচেয়ে বড় বাধা কি? এই 39। তো 39কে তুলে দিব, এগুলো তো আমরা জানি যে 39কে তুলে দেওয়ার জন্য এখানে কি করব, 39 দিয়ে গুণ করে দিব প্রত্যেকটার সাথে। তো এখানে 39-এর সাথে 10 গুণ করলে এখানে পেয়ে যাবো আমি কত, 390। এখানে 39-এর সাথে 15 গুণ করলে কত পাবো, 390। আর হচ্ছে 5 39-এ কত হবে দেখেন, 39 গুণন 15 সমান সমান হচ্ছে 585, 585 হয়ে যায়। আর এখানে 39 ক্যান্সেল আউট হয়ে যাবে। এখন খেয়াল করেন, 585 থেকে 515 বাদ দিলে কত পাবেন? আপনি বলবেন যে ভাই 70 পাওয়া যাবে। আবার এখানে 10 400, এখানে কত হয়ে যাবে, 515 থেকে 390 বাদ দিলে 400 থেকে 515 মানে হচ্ছে 115, আর এখানে হচ্ছে 10, 115 আর 10 হচ্ছে 125 হয়ে যাচ্ছে, তাই না? 5 দিয়ে ভাগ করলে 5 14 70, 5 দিয়ে ভাগ করলে 5 25 125। তাহলে এই যে নিচে 14 আর 25 পাইলাম, এই দুইটা কি পাইলাম ভাই? এই দুইটা হচ্ছে এই ঘড়ি আর হচ্ছে দেয়াল ঘড়ির ক্রয় মূল্যের যে ইয়েটা, সেটা পাইছি। কারণ আমরা ওখানে দেখছি প্রথমে যে ঘড়ি প্লাস দেওয়াল ঘড়ি, এই দুইটার মূল্য কত, এই যে 390 টাকা। তো এই যে এই শুধুমাত্র ঘড়ির দাম কত এটা আমি জানতাম না, বা শুধুমাত্র দেয়াল ঘড়ির দাম কত এটা আমি জানতাম না। তার মানে এই ঘড়ির দাম হচ্ছে এই 14 টাকা, আর এই যে দেয়াল ঘড়ির দাম আমার কত, 25 টাকা। তো 14 আর 25 যোগ করলে কত পাবো, 390। তাহলে 14 25-এ কত হয়ে যায়, 39। 39 পার্ট যদি 390 হয়, তাহলে এক পার্ট কত হবে? আপনি বলবেন যে এক পার্ট 10 হবে। কিন্তু প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এই দুই ধরনের ঘড়ির প্রকৃত মূল্যের পার্থক্য কত। তাহলে 14 আর 25 এই দুইটাই হচ্ছে এই দুইটা ঘড়ির ক্রয় মূল্য। তাহলে এই ক্রয় মূল্যের পার্থক্য কত, 25 আর 14-র পার্থক্য কত? আপনি বলবেন যে 11 পার্থক্য। তাহলে এক পার্টে যদি 10 হয়, তাহলে 11 পার্ট কত হবে? আপনি বলবেন যে 110। তার মানে এই দুই ধরনের ঘড়ির প্রকৃত মূল্যের ডিফারেন্স ইজ 110 টাকা। বোঝা গেছে ভাই? আমরা নেক্সট ক্লাস করব শনিবারে, ঠিক আছে? আজকে বৃহস্পতিবার,
শনিবার, ওকে ফাইন। শনিবারে করলে আমাদের প্রফিট লসটা শেষ হয়ে যাবে, দেন আমরা সিম্পল ইন্টারেস্ট শুরু করে দিব। আপনাদের ক্লাসে উপস্থিতির হার কিন্তু খুব কম, ঠিক আছে? এই জন্য আমরা চাচ্ছিলাম যে মানে এক একটা সাইকেলে খুব বেশি না, 10টা 12টা বা 15টা করে ক্লাস দিতে, তাহলে স্টুডেন্ট বেশি থাকতো। আপনি দেখেন প্রথম দিকে স্টুডেন্ট ভালো ছিল, তারপরে যখন ক্লাসের সংখ্যা বেশি হয়ে গেছে, কঠিন ম্যাথ চলে আসছে, তখন স্টুডেন্টরা গিভ আপ করে দিচ্ছে যে না পারবো না, আমার দিয়ে হবে না। রোজা কয় তারিখ আগে এইটা বলেন? রোজা মার্চ মাসের কয় তারিখে রোজা? আজকে হচ্ছে আপনার শবে মেরাজ, তার মানে 25 তারিখ হবে, 25 তারিখ বা 26 তারিখের এদিকে শবে বরাত। শবে বরাতের 14-15 দিন পরে রোজা হচ্ছে, তার মানে এদিকে 4, ওইদিকে ধরেন 10, অর্থাৎ 11 তারিখ থেকে 11 তারিখ। রোজার মাসে ক্লাস টাইম তো চেঞ্জ করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনারা কোন সময় নিতে চান। সাইকেল 2 তো অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে, সাইকেল 1-এর ক্লাস তো এই মাসেই শেষ হয়ে যাবে, সাইকেল 2-র ক্লাসটাও আপনার 1 মার্চ থেকে শুরু হবে, ভর্তি চলতেছে। এখন কথা হচ্ছে যে রোজার মধ্যে ক্লাসটা কখন নিতে চান। যেমন আমরা আগের বছরগুলোতে আমরা যে কাজটা করতাম রোজার মাসে, আমরা ক্লাসটা নিতাম সকালবেলা, ঠিক আছে? সকালবেলা ক্লাস নিতাম আমরা। তাতে করে হয়তো কি যে আপনার সকালবেলা ক্ষুধা কম লাগে, কারণ আপনি ধরেন যে আমি ক্লাস নিতাম মোটামুটি 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাস নিতাম, বা 8টা থেকে 10টা, এরকম টাইম ফিক্সড করে দিতাম। তো তখন আমারও কষ্ট কম হইতো, আপনাদেরও কষ্ট কম হইতো, কারণ ওই সময়টাতে সবার পেটেই খাবার টাবার থাকতো, মনোযোগ এদিক ওদিক যাইতো না। বাট রাতের বেলা ক্লাস নেওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে এই জন্যে যে রাতের বেলা হচ্ছে তারাবির একটা বিষয় থাকে। 8টা থেকে বা 8:30 থেকে আপনার তারাবি শুরু হয়, আর 20 টাকার তারাবির মোটামুটি 2 ঘন্টার সময় লাগে। 2 ঘন্টা আপনি যদি মানে ভালো জায়গায় তারাবি পড়েন, মোটামুটি ধরে নেন যে 20 টাকার নামাজ পড়তে আপনার মানে ঈশা সহ 2 ঘন্টার মতো টাইম লাগে। সো সব জায়গায় 8টা বা 8:30টায় শুরু করে তারাবি। তো 8টা 8:30টায় শুরু করলে তারাবি শেষ করতে করতে 10টা 10:30 বেজে যায়। মসজিদ থেকে বাসায় ফিরতে ফিরতে 11টা, ঠিক আছে? তারপরে রাতের খাবার টাবার আছে। সো ওই রাতের খাবার খেয়ে আসলে আপনার জন্য ক্লাস করাটা হচ্ছে একটা অত্যাচার মনে হবে, যে সারাদিন রোজা রাখছি, খুব টায়ার্ড, আমার জন্য কষ্ট হবে। সো আমি আমার কষ্টকে কষ্ট মনে করি না, কারণ এই ক্লাস নেওয়া মানে এগুলা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, ঠিক আছে? অভ্যাসে পরিণত হয়ে গেছে। রোজার মধ্যে এমনও সময় গেছে গত বছর, তার আগের বছর, যে দিনে 4টা 5টা ক্লাস নিছি, দিনে রাতে সবকিছু মিলা। এবং আমার ক্লাসের ডিউরেশনটা দেখতেই পাচ্ছেন, 1.5 ঘন্টা 2 ঘন্টা করে ক্লাস চলে। তো দিনে 4-5টাও ক্লাস নিয়েছি, যে দিনে 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত ক্লাস নিয়েছি রোজা থেকে। তো আমার কোনো ঝামেলা নাই, প্রথম দিকে হয়তো একটু হবে, তারপরে 3-4 দিন পরে আমি অটো ঠিক হয়ে যাব। এখন আপনারা যদি ক্লাসে না থাকেন, তাহলে এই ক্লাস নিয়ে কোনো দাম নাই। এখন আপনারা ওই ডিসিশন নেবেন, যারা রোজার মধ্যে ওখানে ভর্তি হবেন বা সাইকেল 2-তে, আপনারা ডিসিশন নেবেন। আমার মনে হয় যে সকালের দিকে ক্লাস করাটা বেটার, ঠিক আছে? সকালের দিকে ক্লাস করাটা বেটার, আপনাদের জন্যও ভালো, আমার জন্যও ভালো। এখন অনেকে আছেন যারা জব করেন, গ্রুপে সবাই জব করে না, সেটা আমি জানি। 400 জন স্টুডেন্ট ভর্তি হলে এখান থেকে 40 জনও জব করে না, সর্বোচ্চ 10 থেকে 15 জন মানুষ জব করে, তাছাড়া সবাই বেকার আমরা। তো আমার মনে হয় যে সকালের দিকে ক্লাস করাটাই বেটার হবে। এখন সেটা 8টা করবেন না 9টা করবেন না, এটা হচ্ছে কথা। কারণ পুরো আমাদের মানে প্রিপারেশনটা এরকমই থাকে যে পুরো রমজান মাস আমরা ঘুমাই না, সত্যি কথা বলতে গেলে পুরো রমজানে ঘুমটা হয় না। ওই আপনার 3টার পরে হয়তো একটু আমরা ঘুমাই, তাছাড়া আমরা মানে আমি সাধারণত আমি ঘুমাই না। কারণ রাতের বেলা যদি আপনি ঘুমান, তাহলে নিজের অন্যান্য কাজ বা পড়াশোনায় ঝামেলা হয়ে যায়, ঘুমানো যায় না। আবার সকালবেলা যদি ঘুমায় যায় একবার, তাহলে 9টায় ক্লাস থাকলে
আমি সেই ক্লাস নিতে পারবো না। না, এই জন্যই আপনাদেরকে বলতেছি যে আপনারা যেই সিদ্ধান্ত নেবেন, সংখ্যাগরিষ্ঠ মানুষ যেদিকে যাবে সেই দিকে আমাকে যাইতে হবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এমন। তো আমি আমারটা বললাম যে আমার মনে হয় যে সকালে হলে সবার জন্য ভালো হবে। এখন আপনারা চিন্তা ভাবনা করে একটা ডিসিশন নেন, কারণ ব্যাচ তো আমার একটা না, আমার প্রত্যেকটা ব্যাচে আমি সেম কাজ করব, যে সকালের দিকে আমি শিডিউলগুলো দিয়ে দিব, সকালে দুপুরে বিকালে এরকম সময় শিডিউল দিয়ে দেবো। অর্থাৎ রাতের বেলা সাধারণত কোনো আমরা ক্লাস ওই রকম রাখি না, যদি না খুব ঝামেলা হয়ে যায়। এখন আপনারা চিন্তা করেন, এখনো মোটামুটি আজকে কেবল কয় তারিখ, 8 তারিখ, এখনো 1 মাসের মতো সময় আছে। আপনারা চিন্তা করেন, চিন্তা করে আমারে জানায়েন, তখন একটা কিছু করা যাবে। হ্যাঁ, 9টাও করা যায়, 9টা থেকে 11টা। ধরেন আপনারা তো এখন ভালোই বুঝতেছেন, কারণ আমি 20টা ম্যাচ শেষ করতেছি মোটামুটি 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিটে। এবং আপনাদের এই ইয়েটা কিন্তু কমে আসছে যে ভাই বুঝতেছি না, এই কমেন্টটা কমে আসতেছে, মোটামুটি বুঝতেছেন। তো এই জিনিসটা আপনার সাইকেল 2-তে যে খুব কাজে লাগবে। কেন কাজে লাগবে? যে সাইকেল 2-তে আসলে আপনাকে যা শিখানোর মানে কি, একটা জিনিস কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে আগাইতে হয়, বা এই রেশিও ধরে কিভাবে আগাইতে হয়, ফ্র্যাকশন ধরে কিভাবে আগাইতে হয়, এটা না আপনি শিখে গেছেন। এটা আপনি শিখে গেছেন। আপনাকে জাস্ট এখন হাত ধরে ধরে পথটা একটু দেখানো, যে এই পথ দিয়ে যাইতে হবে। সাইকেল 2-তে আমি শুধু এই কাজটা করব। যে সাইকেল 2-তে যে আপনারা আরো বেশি কনফিডেন্ট হবেন, যে আমি তো এগুলো পারি, আমার তো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, তো এই জিনিসটা আর কমে যাবে। দেখা যাচ্ছে যে 1.5 ঘন্টা আমি 20টা ম্যাথ আমি শেষ করে দিতে পারবো। তো যাই হোক, 1 মাস আছে, ভাবেন, দেখেন, চিন্তা ভাবনা করে আমাকে জানায়। দেখা হবে ইনশাল্লাহ শনিবারে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, রেকর্ড ক্লাসের একটা ঝামেলা, যে একটা মিস হয়ে গেলে আসলে করার ইচ্ছা করে না। একটা যে কোনো ক্লাস মিস হয়ে গেলে ওটা আর করতে ইচ্ছা করে না, কারণ অন্যান্য অনেক ক্লাস হয়ে থাকে। দেখেন, একটু যদি জব না করেন, তাহলে যদি সকালের দিকে ম্যানেজ করতে পারেন, আমার মনে হয় যে সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।